আম্মু আম্মু, ভূমিকম্প ভূমিকম্প, চাল ডাল কি আছে প্যাক করে রাখো, আমি একটু ঘুমাই। ও আম্মু, ভূমিকম্প। কি? ভূমিকম্প কোথায়? এখনই তো হলো, তুমি কই ছিলা? ওরে বান্দর, ভূমিকম্প আবার কখন হলো? খেয়াল করে দেখো, আবার শুরু হয়েছে। তোর মোবাইলে ভূমিকম্প হচ্ছে। কে করছে দেখো। আমি কেন তোর ফোন রিসিভ করবো? এত সাধু সাজতে হবে না, আমি জানি তুমি আমার মোবাইল সবসময় চেক করো, তাহলে আজকে রিসিভ করছো না কেন? ফোন রিসিভ করে কথা বলো, আমি ঘুমাই। সারা জীবন তো ঘুমাইলি, মানুষ তো আর হইলি না। আম্মু, আমি কি মানুষ না? তুই দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ না। ওকে ওকে, বুঝতে পারছি কেন বাস খাচ্ছি। তুমি যাও, ঘুম থেকে উঠতেছি। হাই, আমি বান্দর টুকু। বাবা মার দেওয়ার নাম আরিফিন সুমন, আর সবাই ডাকে রোমিও। সো আই এম মিস্টার রোমিও। আর যার সাথে কথা বলছিলাম উনি আমার আম্মু। সুখের সাগরে ঢেউ খেতে খেতে ঘুমাচ্ছি। হঠাৎ মনে হলো ভূমিকম্প হচ্ছে, কিন্তু না, পরক্ষণে আম্মু আবিষ্কার করলো ভূমিকম্প হচ্ছে না, আমার মোবাইলে সুনামি হচ্ছে। একটু শান্তিতে আলাপ করতে দিবে না আম্মুটা? আম্মুগুলো কেন যে এমন হয়, কিচ্ছু বুঝি না। এই গেল মোবাইল নিয়ে কথা বলতে, আবার কথা বলে চলেও আসছে। এই বান্দর, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তোর মামার সাথে একটা জায়গায় যাবি, তোর কাজের ব্যবস্থা করে দিব। আম্মু, তুমি কি সত্যি আমার আম্মু? কেন, কি হয়েছে? তুমি যদি আমার আম্মু হতে তাহলে বলতে, বাবা উঠে ফ্রেশ হয়ে নে, একটা জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি করে নাস্তা করে নে। বান্দর পোলা, বকবক না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। উঠতেছি উঠতেছি, যাও তুমি। নাস্তা শেষ করে মিস্টার কাজল মামার সাথে বের হলাম, দেখি না কি হয়, কি কাজের ব্যবস্থা করলে একটু দেখি। 2 ঘন্টা পর একটা বিশাল বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়ির চারপাশে বাউন্ডারি করা, গোল্ডেন কালারের রং করা চারপাশে। ওই মিস্টার কাজল মামা, এখানে আমাদের কাজ কি? আমাদের না, শুধু তোর। আমার মানে, আমি কি করবো এখানে? কাজ করবি, কিসের কাজ করব বলো? যেটা ঠিক করা হয় কথা বলে সেটা করবি। ঠিক করা মানে? আমি আগে থেকে বলে দিচ্ছি, আমি বাড়ির কেয়ারটেকারের কাজ করতে পারবো না বলে দিলাম। যদি রাজি থাকো তাহলে বাড়ির ভিতরে যাব, না হলে বাড়ির ভিতরে ঢুকবো না। তোর পাগল, চল ভেতরে যাই। আগে বলো তুমি রাজি কিনা। চল, আমি রাজি। আহ, কি সুন্দর বাড়ি। এমন যদি একটা শ্বশুর বাড়ি হতো তাহলে ঘর জামাই থাকতে আমি 2 পায়ে রাজি। বাড়ির সামনে দক্ষিণ পাশে সেই একটা বাগান, সব ধরনের ফুল আছে। মনে হয় যত ফুল জন্মায় বাংলার মাটিতে সব ফুলের গাছ এই বাড়িতে। বাড়ির ভিতরটা আরো সুন্দর, বাইরে থেকে অতটা বোঝা যায় না। বাড়িটা মাটির উপরে 2 তলা, মাটির নিচে পুরো 3 তলা। আমাদের বাড়ি থেকে 5 মিনিটের পথ, সেখানেও একটা বাড়ি আছে, মাটির নিচে 3 তলা, মাটির উপরে 1 তলা। আরে ওই রমিও, বস তো, আর দেখা লাগবে না। আরে মামু, বাড়িটা তো আগে দেখতে দাও। এত সুন্দর একটা বাড়ি, যদি এমন একটা শ্বশুর বাড়ি হতো। ওই চুপ কর, শ্বশুর বাড়ির চিন্তা করিস না, তাহলে চাকরিটা হবে না। চাকরি না হলে নাই, আমার তাতে কি? আমি তো। কাজল, কেমন আছো? জি ভালো আছি, আপনার খবর কি? এই তো ভালো। সাথে কি তোমার ভাগ্নে নাকি? জি, ওর কথাই বলেছিলাম আপনাকে। তা বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো। তা কি নিয়ে মামার সাথে কথা বলছিলা? দেখেন না আঙ্কেল, আমি শুধু বলছি এমন একটা যদি শ্বশুরবাড়ি হতো আমার, তাহলে ঘর জামাই থাকতাম। আর মামা বলে শ্বশুরবাড়ি চিন্তা করলে চাকরি হবে না। বলেন তো আঙ্কেল, আমি কি ভুল বললাম? কাজল, ও তো কিছু ভুল বলে নাই। আমার কেউ বোঝে না। কাজের কথায় আসি, কি বলো? আঙ্কেল, আমার একটা কথা আছে। কি কথা? আমি বাড়ির কেয়ারটেকারের কাজ করতে পারবো না। ওই তুই চুপ করবি? আমি তো চুপ করে আছি। রোমিও, বাবা তুমি কি কি কাজ করতে পারো? যেমন? গাড়ি চালাতে পারো? পারি। বাইক চালাতে? এটা কোনো ব্যাপার? তোমাকে একটা কাজ দিব, করতে পারবে? অবশ্যই পারবো, তবে। আর বলতে হবে না, আমি তোমাকে সে কাজ দিব না। তাহলে রাজি।
তোমার কাজ হলো আমার মেয়ের বডিগার্ড হয়ে থাকা, সবসময় ওর পাশে থাকতে হবে, ওর যেন কোনো বিপদ না হয়, দেখবা। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নিতে পারবো। তাহলে বিকেলে চলে এসো, আর আসার সময় কিছু আনতে হবে না, সবকিছুর ব্যবস্থা আমি করে রাখবো। তাহলে এখন আসি আঙ্কেল, ভালো থাকবেন। বিকালে চলে আসবে কিন্তু। আসি। যাক, বাঁচা গেল। শেষ পর্যন্ত বাড়ির কেয়ারটেকার হতে হলো না, বডিগার্ড হলাম একটা মেয়ের। আমাকে বডিগার্ড হিসেবে পছন্দ না করার মতো কিছু নাই। দানবের মতো চেহারা, হ্যান্ডসাম, দেখতে সুন্দর, আর কি চাই বলেন? তবে পড়ালেখায় বাস, কিছু পারি না, তাই তো সব ছেড়ে দিয়ে বসে আছি। যাই হোক, মামার কারণে একটা কাজের ব্যবস্থা হলো। রমিও শুন, কাজটা ঠিক মতো করিস। আরে মামা, চিন্তা করো না, मैं हूं ना। হিন্দি মারিস না, যেটা বলবে সেটা করবি। করবো, কিন্তু উনিকে? অনেক বড় ব্যবসায়ী উনি, বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে, বলতে পারিস সব ব্যবসা দেশের বাইরে। তো এখানে কে কে থাকে? ওনার একমাত্র মেয়ে, ওনার বউ, ওনার ভাই, ভাইয়ের বউ, ছেলে মেয়েরা থাকে। ও, চলো বাড়িতে যাই। বিকেলে কি তুমি আসবে আমার সাথে? না, ওকে, চলো এবার। দুপুরে খেয়ে দিলাম ঘুম। 5টায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে 2 ঘন্টা পর আমার কর্মস্থলে পৌঁছালাম। বাড়িতে এসে কলিং বেল বাজাতে দরজা খুলে দিল একটা মহিলা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি মনে হয় রোমিও। জি আন্টি, আমি রোমিও। এসো বাবা, ভিতরে এসো। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসি। আন্টি, নাস্তা লাগবে না। কেন বাবা? এটা তোমার নিজের বলে মনে করে থাকবা। পারবো না। আমার মুখে মুখে কথা বলবা না। আমি তোমার মায়ের মতো, আমি যেটা বলবো সেটা করবা। ঠিক আছে। তুমি বসো, আমি আসছি। এই মা, কলিং বেলটা বাজতেছে। এতক্ষণ বাজলে কি অসুবিধা হতো? আন্টি দরজা খুলতো, এখন আমাকে খুলতে হবে। ধুর, দরজা খুলে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে। ছেলের চোখে তো কাজল থাকার কথা না। এই মা, কানে দেখছি 2টা পিরামিড বসানো। ও মা, ঠোঁট আবার গোলাপি লিপস্টিক, হাতে মেহেদি, মাথায় কিছু ঢুকছে না। এটা কি মেয়ে নাকি ছেলে সেটাই বুঝতে পারছি না। তাই উপর থেকে নিচে একবার চোখ বুলিয়ে নিয়ে শিওর হলাম এটা একটা শার্ট প্যান্ট পরা রমণী। তাকে চাই। বুঝো ঠেলা, একটা লাগিয়ে দিল ঠাস করে। আজব রমণী। দরজা বন্ধ করে পিছনে ঘুরে দেখি আন্টি হাসছেন। আমিও পড়ে গেলাম লজ্জায়। এখনো যার বডিগার্ড হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হলো, তাকে দেখলাম না, অথচ একটা ঠাস করে খেয়ে ফেলছি। আন্টি, আপনি হাসছেন? আমি এখনো তাহারে দেখতে পেলাম না, যাহার জন্য বডিগার্ডের চাকরি পেলাম। এখন যার হাতে একটা খেয়েছো উনি সে। কোন দিনে একটা খেয়ে নিলাম, না জানি পরে কি হবে। ওকে কিন্তু তোমার সামলাতে হবে, পারবে তো? এই রোমিও পারে না এমন কোনো কাজ নাই আন্টি। চলো তোমার রুমটা দেখিয়ে দে। চলেন। আন্টি, একটা কথা বলবো। বলো বাবা। আমাকে অন্য রুম দিলে হয় না? যেমন? বাড়ির কাজের লোকেরা যে নর্মাল রুমে থাকে তেমন রুমে থাকতে দিলে খুশি হতাম। এখানে থাকলে সমস্যা কি? আন্টি, কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, আমার কপালেও এমন রুম সহ্য হবে না, তাই নিচে দিলে ভালো হয়। কিন্তু তোমার আঙ্কেল তো বলে গেছে তোমাকে যেন এই রুমে থাকতে দেই। আমি আঙ্কেলকে বুঝিয়ে বলবো, আপনি অন্য রুমের ব্যবস্থা করেন। ঠিক আছে, তুমি এসো। গরিবের ছেলে হয়ে এত বড় বাড়িতে কাজ করছি, সেটা অনেক বড় কিছু আমার কাছে। যেই রুমে আমাকে থাকতে দিতে বলছে আঙ্কেল, সেই রুমে আমাদের পুরো পরিবার থাকতে পারবে। এত কিছু সহ্য হবে না। বেশি আরামে থাকতে গেলে পরে সবকিছু হারাম হয়ে যাবে। কথায় কথায় আন্টির থেকে নামটাও জেনে নিলাম, সালমা আক্তার জলি। আমাকে যার জন্য নিয়োগ করা হয়েছে তার নাম সালমা আক্তার জলি। অনেক রাগী বদমেজাজি একটা মেয়ে। আন্টি, একটা কথা বলবো। বলো, তবে পরবর্তীতে অনুমতি চাইবে না। আচ্ছা, ওনাকে উপরে দিলেন কেন? নিচে এত সুন্দর রুম থাকতে। ওর জন্য সব জায়গায় একটা করে রুম আছে, যেখানে ইচ্ছে সেখানে থাকে সে। ও, ঘোরাঘুরি করে বাড়িটা দেখতে দেখতে 10টা বেজে গেল। রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। সেটা আর বেশিক্ষণ টিকলো না। আন্টি এসে খেতে ডাকলো। খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। আন্টির জোরাজোরিতে টেবিলে বসতে হলো।
সবগুলো অপরিচিত মুখ আমার দিকে তাকিয়ে আছে। আন্টি সবার সাথে পরিচয় করিয়ে দিল। প্রায় 10 মিনিট হলো বসে আছি, এখনো কেউ খাওয়া শুরু করে নাই। সবাই ম্যাডামের জন্য অপেক্ষা করছে, তার আসার নাম নেই। আর এইদিকে এই কানন মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, অস্বস্তি লাগছে। এই মাইয়া কি কোনোদিন ছেলে দেখে নাই? হা করে তাকিয়ে আছে। না আর না, কিছু একটা করতে হবে। এই যে হা করে আছেন কেন? মশা ঢুকবে। হা হা হা, রোমিও ভাই ঠিকই বলেছে। রবিও ভাই বলবেন না, ভাইটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে। আমাকে পচানো হচ্ছে তাই না? এখানে পছন্দের কি আছে? যেটা সত্যি সেটা বললাম। কি সত্যি বলছেন? মশা ঢুকবে, এটা কি সত্যি না? এখানে কি হচ্ছে? সবাই চুপ। সবাই চুপ করে আছে, কারণ জুলি ম্যাডাম আসছে। কাকে কি বলবে তার কোনো ঠিক নাই, তাই সবাই চুপচাপ বসে আছে। আর ওই মাইয়াটা আমার দিকে তাকিয়ে আছে। মা, এই ছেলেটা এখানে কেন? ও রোমিও, আজ থেকে এখানে থাকবে। তোর জন্য তোর নিয়োগ করা হয়েছে। আমার জন্য মানে? ও কি আমার বডিগার্ড নাকি? হ্যাঁ, আমি তোমাদের অনেকবার বলেছি আমার কোনো বডিগার্ড লাগবে না। ও সবার সাথে এখানে কেন? ও আমাদের সাথে একসাথে খাবে প্রতিদিন। এটা আমার শেষ কথা। এটা যদি তোমার শেষ কথা হয় তাহলে এটাও শুনে রাখো, আমি তোমাদের সাথে বসবো না খেতে। আন্টি বাদ দেন, আমাকে নিয়ে আপনাদের মধ্যে অশান্তি হোক সেটা চাই না। আমার এমনিতে খেতে ইচ্ছে করছে না, আমি বরং রুমে যাই। আপনারা খাওয়া শুরু করেন। দরকার কি আমাকে নিয়ে মা মেয়ের সম্পর্কে ফাটল ধরানোর? তাই উঠে চলে আসলাম। এখন থেকেই বুঝতে পারছি এই মেয়ের বডিগার্ড থাকতে হলে আমাকে অনেক কিছু সহ্য করতে হবে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকাল 6টায় মোবাইলে কাউয়ার ডাকে ঘুম ভাঙলো। মোবাইলে অ্যালার্ম টোন দিছি কাউয়ার ডাক। উঠে শুরু করলাম দৌড়। দৌড়ানো শেষ করে আস্তে আস্তে অন্য ব্যায়াম শেষ করে 8টায় রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি কানন কি যেন খুঁজতেছে। এই যে কি খোঁজা হচ্ছে শুনি? না, কিচ্ছু না। তাহলে সকাল সকাল আমার রুমে কি? ইচ্ছে করছিল আপনাকে দেখতে। বাইরে থেকে যখন দেখলেন রুমে কেউ নেই, তাহলে ঢুকলেন কেন? এত কৈফিয়ত দিতে পারবো না, ইচ্ছে হলো তাই ঢুকছি। তাছাড়া এত জিম করে কি হবে? এমনি মেয়েরা লাইন ধরে থাকবে। আপনার কথা শেষ হলে আসতে পারেন, আমি চেঞ্জ করব। একটু পরে আবার ডিউটি শুরু হবে। চেঞ্জ করেন, কে বারণ করছে? আপনার সামনে করব নাকি? করলে ক্ষতি কি? বের হতে বলছি, বের হন। না, আমার সামনে চেঞ্জ করতেই হবে। কি বেয়াদব মেয়েরে মাইরি। কি হলো? চেঞ্জ করেন। আন্টি, কাউকে ডাকতে হবে না, যাচ্ছি আমি, পরে আবার আসবো। এই বলে দৌড়ে চলে গেল। দেখলেন তো পাঠকগণ, কি লুইচ্ছা বেয়াদব ফাজিল মাইয়া। ফ্রেশ হয়ে নাস্তা করে দাঁড়িয়ে আছি জুলি ম্যাডামকে নিয়ে। ভার্সিটিতে যেতে হবে, অনার্স প্রথম বর্ষে পড়ছে। ওনার সামনে আমি হাঁটছি, বাইরে গাড়ি রেডি করা আছে। গিয়ে দরজা খুলে দিলাম, ভিতরে ঢুকে বসে পড়লো। আমি আল্লাহর নাম নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। 35 মিনিট পর গাড়ি নিয়ে ভার্সিটির গেটে পৌঁছালাম। ম্যাডাম, গাড়ি কি ভিতরে নিয়ে যাব? তুই জানিস না। ম্যাডাম, আমাকে তো কিছু বলা হয়নি তাই। চুপ, তুই আমাকে কোনো প্রশ্ন করবি না, শুধুমাত্র উত্তর দিবি, না হলে তোরে বিদায় করে দেব। শালার অহংকার, এত অহংকার কি করে জন্ম নিল? সামান্য একটা কথা তো জানতে চাইছি, আর কিছু তো আর না, তার জন্য এমন করতে হবে নাকি? গাড়িটা ভিতরে ঢুকিয়ে একটা ছায়াময় গাছের নিচে রাখলাম। ম্যাডাম নেমে কয়েকটা মেয়ের সাথে ক্লাসে চলে গেল। আমি এখনো ভিতরে বসে আছি, একবারও নামতে হয়নি। কালকে পর্যন্ত ম্যাডামের অন্য একটা বডিগার্ড ছিল, আজ থেকে আমি হলাম। ও কেন চলে গেল জানি না। বসে বসে এসব ভাবছি, তখনই দেখলাম ম্যাডামের সাথে মেয়েগুলো সহ ম্যাডাম আসছে। একটু সামনে আসতে কয়েকটা ছেলে গিয়ে পথ আগলে দাঁড়ালো। ম্যাডামকে দেখছি ভয় ভয় চোখে চারিদিকে তাকাচ্ছে। তখন মনে হলো, আরে আমাকে তো ওনার জন্য নিয়োগ দেওয়া হলো। তাড়াতাড়ি করে হাতে হকি স্টিকটা নিয়ে গাড়ি থেকে নেমে দিলাম দৌড়। আমাকে দেখা মাত্র ম্যাডাম ভয়ার্ত চেহারা চেঞ্জ হয়ে গেল, আর ছেলেগুলো তো ভার্সিটির গেটের দিকে দৌড় দিছে। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? তোরে কি গাড়িতে বসে থাকার জন্য আমার বডিগার্ড করা হয়েছে? সরি ম্যাডাম। ম্যাডাম ওনার বান্ধবীদের সাথে হাঁটছে। আমি এসে গাড়ির উপরে বসলাম আর ম্যাডামের দিকে লক্ষ্য রাখছি। মেয়েদের থেকে দূরে থাকতে বেশি ভালো লাগে। এখন তো পুরো একটা মেয়ের বডিগার্ড হয়ে গেলাম, তাই
তার সাথে সাথে হেঁটে তাকে কাট দেওয়ার থেকে এখান থেকে বসে দিচ্ছি। যত মেয়ে ঢুকছে গেট দিয়ে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আর কয়েকটা মেয়ে যে গাছটার নিচে গাড়ি দাঁড় করানো তার থেকে একটু দূরে বসে কি যেন বলছে আর তাকিয়ে আছে। এই মায়াগুলো কি কখনো ছেলে দেখে নাই? এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে কোনো এলিয়েন বসে আছি তাহাদের সামনে। ম্যাডামের অবস্থান দেখে নিলাম একবার। আমার দিকে সিংহের মতো টুকু সিংহের মতো তাকিয়ে আছে। বুঝতে পারছি আজকে আমার খবর আছে। বাম পাশে তাকাতে দেখি 4টা চোখ আমার দিকে তাকিয়ে তাকিয়ে সামনে যাচ্ছে। মানে চশমা পরা একটা মেয়ে যাচ্ছে আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে। ট্যালেন্ট আছে মাইরি, কি সুন্দর করে তাকিয়ে আছে। হাঁটতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেলো। সবাই হেসে উঠলো যারা এটা লক্ষ্য করছে। আমার হাসা বারণ, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও হাসতে পারলাম না। বেচারির জন্য কষ্ট হচ্ছে। সবার সামনে পড়ে গেল, তাও আমাকে দেখতে দেখতে। প্রথম দিন শেষ হলো আরো নানা ধরনের কাহিনীর মাধ্যমে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দিলাম একটা ঘুম। 6টায় উঠলাম ঘুম থেকে। আন্টি ডাক দিল ওনাদের সাথে আড্ডা দিতে। কেমন কাটলো প্রথম দিন? আর বলবেন না আন্টি, একটু হাসতে পারি নাই। কেন হাসতে পারেন নাই? বডিগার্ড তো তাই। কাহিনী কি সেটা বলেন। পুরো কাহিনীটা বললাম। সবাই হাসতে হাসতে শেষ। আন্টি আঙ্কেল কোথায়? উনি তো বিকালের ফ্লাইটে চলে গেছে। কেন? আন্টি আমাকে যদি কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। কিছু বলে দিতে হবে না, তুমি সব সময় ওর পাশাপাশি থাকবে। ও যেখানে যাবে সেখানে যাবে। ও বারণ করার পরও তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়, তবে নিজের দিকেও খেয়াল রেখো। দোয়া করবেন আন্টি। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাইরে বের হলাম। নতুন এলাকা একটু রাতে ঘুরে দেখতে প্রায় 10টা বাজলো। বাড়িতে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল কানন। কি মশাই, কোথায় ছিলেন? আপনাকে বলবো কেন? রমিও বাবা কি হলো, ভেতরে আসো। জি আন্টি আসছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। ম্যাডাম আসছে না। আন্টির কাছে জানতে চাইলে আন্টি বলে ওনার জন্য খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। খাওয়া শেষ করে ঘুম দিলাম। পরের দিন ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজগুলো শেষ করে নাস্তা করে বসে আছি। ম্যাডাম আসলে ভার্সিটির দিকে রওনা দিব। এই তো ম্যাডাম আসছে। গাড়ির দরজা খুলে দিলাম। ম্যাডাম ঢুকলো, সাথে আসছে কানন। দরজা বন্ধ করেন কেন? আমি যাব। আপনি কোথায় যাবেন? আরে আমার সেম ইয়ার। ও, দরজা খুলে দেন। আপনি নিজে খুলে ঢুকেন। জুলিকে বলবো নাকি? খুলে দিচ্ছি তো। শালার কপাল, কেন যে বডিগার্ডের চাকরি করছে আল্লাহ জানে। কখন যে ভার্সিটিতে এসে পড়ছি মনে করতে পারছি না। ম্যাডাম আর কানন নেমে চলে গেল। আজকেও দেখছি ছেলেগুলো পথ আগলে দাঁড়ালো। আজ এদের খবর আছে। স্টিকটা হাতে নিয়ে এগিয়ে গেলাম আর সব কয়টাকে ইচ্ছে মতো পিটালাম। তারপরে একটা গাড়ি এসে ওদেরকে নিয়ে গেল। ম্যাডাম আর কানন আর কালকের মেয়েগুলো সবাই ক্লাসে চলে যায় আর আমি প্রিন্সিপালের রুমের দিকে পা বাড়ালাম। 30 মিনিট কথা বলার পর স্যার রাজি হলো। কথা বলছিলাম ম্যাডামের জন্য। ওনার বডিগার্ড হলাম মাত্র 2 দিন হলো। এর মধ্যে 2বার বিপদের মুখে পড়লো, তাই আর কোনো রিস্ক নিতে চাইলাম না। স্যারের সাথে কথা বলে অন্য সব স্যার ম্যাডামের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হলো যে ম্যাডামের সাথে ক্লাসে আমিও থাকবো। পরদিন ম্যাডাম আর কানন ক্লাসে যাওয়ার পর আমি গাড়িটা একটা গাছের নিচে রেখে ক্লাসরুমে প্রবেশ করলাম। সবাই তাকিয়ে আছে। আমার জন্য একটা চেয়ার রাখা আছে, ওটাতে গিয়ে বসলাম। সবাই পিছনে তাকিয়ে আছে। নিজেকে একটা এলিয়েন মনে হচ্ছে। ম্যাডাম রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যারকে আসতে দেখে একটু শান্তি পেলাম। পিছনে তাকিয়ে আছো কেন সবাই? ও জুলি আর কাননের বডিগার্ড, কোনো এলিয়ান না। আহ, স্যার আমার মুখের কথাটি বলে দিল। সবাই ক্লাস করছে। আমি সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখি কানন আমার দিকে বারবার তাকাচ্ছে। স্যার কি বললো? দুজনের বডিগার্ড নিয়োগ করা হয়েছে নাকি আমাকে? আজকে গিয়ে আন্টির কাছে জানতে চাইবো কার বডিগার্ড আমি। কাননের থেকে 2 জন পরে দেখি ফুলটসি। না, এটা তো ফুলটসি না, 4 চোখ। এমা, কালকের ওই মেয়েটি যে গাছের সাথে ধাক্কাকে পড়ে গেল তাকিয়ে আছে দেখো। চোখ দুটো যেন সরছেই না। শালার কপাল, এভাবে যদি প্রতিদিন চলতে থাকে তাহলে আমার কোন দিন কোন মাইয়া নিয়ে পালিয়ে যাবে তার কোনো ঠিক নাই। আজ থেকে কারো দিকে তাকাবো না। প্রথম ঘন্টা শেষ হতেই কানন লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসলো, সাথে আরো 4-5টা। এদের কারণে ম্যাডামকে দেখতে পারছি না। আপনি না খুব ভালো একটা কাজ করছেন, রুমে এসে পাহারা দিচ্ছেন। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তো পালন করতেই হবে। আমার জন্য একটু সুবিধা হলো, সবসময় আপনাকে দেখতে পারবো। স্যার, ওর নাম ধরে ডাক দেওয়াতে বুঝতে পারলাম ওর নাম মীরা। ওই, এটা আমার জিনিস, নজর দিবি না। খোঁজ
হচ্ছেটা কি? ও আমার। এই দাঁড়া সবাই, কি তোদের তোদের করছিস? ও আমার। এই ও কারো না, ও শুধু আমার। বুঝো ঠেলা, কোন জঙ্গলে যাব? এই মাইয়াগুলো কি শুরু করছে আমাকে নিয়ে? আরে আমি মানুষ একজন, তোরা যদি একসাথে সবাই টানাটানি করিস আমি তাহলে কোথায় যাব? এই কি ভাবছো? তুমি শুধু আমার। আপনাদের এসব বাদ দিবেন। আমি এখানে এসেছি ম্যাডামকে পাহারা দিতে, আপনাদের সাথে প্রেম করতে না। দূরে গিয়ে মরেন। আর মিস কানন, আপনার নামে বাড়িতে বিচার দিব। ম্যাডাম আসাতেই সবাই যার যার সিটে চলে গেল। ম্যাডাম তো দেখি চাকরিদের থেকেও খারাপ, আসার পর থেকে তাকিয়ে আছে। যতবার না বইয়ের দিকে তাকাচ্ছে তার থেকে বেশি আমার দিকে তাকিয়ে আছে। মাওলা তুমি কোথায়? আমারে উঠাই নাও, আর কারো ক্লাস হতে চাই না। ক্লাস শেষে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেতে গেলাম, দেখে আন্টি বসে আছে। আন্টি, এখনো খাওয়া হয়নি আপনার? তোমার জন্য বসে আছি বাবা। আমার জন্য কেন বসে আছেন? আমি তো এই বাড়ির একজন কর্মচারী। তুমি এই বাড়ির কর্মচারী না, একজন সদস্য। নিজেকে কর্মচারী মনে করবে না। বাদ দেন এসব। এটা বলুন, আমাকে কার বডিগার্ড রাখা হয়েছে? দুজনের। দুজনের মানে? জুলি, কানন, দুজনের জন্যই রাখা হয়েছে। ও আচ্ছা। এক সপ্তাহ অনেক কষ্টে কাটালাম। ক্লাসে বসে গার্ড দেওয়া মনে হয় আর সম্ভব না। মায়াগুলোর জ্বালায় জীবনটা পুরো বাস হয়ে গেল। তাই কয়েকটা ছেলেকে ক্লাসের ভিতরে কি হচ্ছে জানার জন্য ঠিক করলাম। ওরা ক্লাসে ম্যাডামের কোনো বিপদ হলে আমাকে তা জানিয়ে দিবে। এভাবে চলছে আমার কাজ। আর কারণ মেয়েটা প্রতিদিন বিরক্ত করে আমাকে। 1 মাস পর সন্ধ্যায় রুম থেকে বের হওয়ার সাথে সাথে আন্টি এসে সামনে দাঁড়ালো। আন্টিকে কেমন যেন দেখাচ্ছে। আন্টি, কি হয়েছে? বাবা, তুমি ব্যাগটা গুছিয়ে নাও। কেন ব্যাগ গুছাবো বলেন আন্টি? আজকে রাতে কানন আর জুলি ওদের বন্ধুদের সাথে কোথায় যেন বেড়াতে যাবে। কয়েকটা দিন ওখানে থাকবে, তাই তোমাকে ওদের সাথে যেতে হবে। অনেকবার বারণ করছি, কেউ শুনতে চায় না। ওরা যাবেই যাবে। জানি না কোথায় কি বিপদ লুকিয়ে আছে, তাই তোমাকে ওদের সাথে যেতে হবে। আমি আছি তো আন্টি, আপনি টেনশন করবেন না। আমি ওনাদেরকে দেখে রাখবো। তাহলে তুমি রেডি হয়ে নাও। অনেকদিন হলো কোথাও যাই না, একটু ঘুরে আসা যাবে। ম্যাডাম আর কাননকে নিয়ে রওনা দিলাম। বাড়ির বাইরে বাস এসে দাঁড়িয়ে আছে। আমাকে দেখা মাত্র মাইয়াগুলো রোমিও যাবে আমাদের সাথে বলে চিৎকার দিয়ে উঠলো। বাসে 3টা ছেলে আছে আর সবগুলো মেয়ে। ছেলেগুলোর সাথে গিয়ে বসলাম, কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। পুরো বাসে সবাই ঘুমাচ্ছে। সকালে চোখ করে দেখি অপরূপ এক দৃশ্য। অসাধারণ একটা জায়গায় এসে পড়ছি। সকালে সূর্যের আলো মুখে এসে পড়ছে। এখনো কেউ উঠে নাই, সবাই ঘুমাচ্ছে। অসাধারণ দৃশ্যটা দেখে আর বাসে বসে থাকতে পারলাম না, তাই দরজা খুলে নিচে নেমে পড়লাম। জায়গাটা অনেক সুন্দর। চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম। ঘুরতে ঘুরতে যখন লেকের পাড়ে এসে বসেছি তখনই মনে পড়লো এটা তো মহামায়া লেক। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে গাড়ি নিয়ে আসতে। একটা বোট ভাড়া করে ঝর্ণা দেখতে গেলাম লেকের পূর্ব পাড়ে। প্রায় 3 ঘন্টা বোর্ডে করে ঝর্ণায় পৌঁছালাম। তার সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, তারপর সেখান থেকে লাফ দিলাম লেকের পানিতে। কিছুক্ষণ সাঁতার কেটে আবার বোর্ডে উঠলাম। 11:30 আগের জায়গায় দাঁড়ালো। আমি নেমে ওর ভাড়া দিয়ে বাসের দিকে রওনা দিলাম। সবাই বাইরে বসে আছে বাসের সামনে। ছেলে 3টা বাসের উপরে। আমি আস্তে আস্তে এগোচ্ছি আর ম্যাডাম আমাকে দেখে রাগী চোখে তাকিয়ে আছে। আর সবাই এসে আমাকে ঘিরে ধরলো। এই, তুই কোথায় গেছিলি? এখন কয়টা বাজে খবর আছে? ম্যাডাম, এটা আমার এলাকার মধ্যেই পড়ে। আমি এখানে আগে আরো এসেছি, তাই একটু ঘুরতে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলি যে ভিজে আসছিস? ঝর্ণায় গিয়েছি, লেগে সাঁতার কাটছি। ঝর্ণাও আছে এখানে? অসাধারণ একটা জায়গা ম্যাডাম এটা। সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, সবাই অনেক আনন্দ করলো। আমার খবর করে ছাড়লো মাইয়াগুলো। একটা এদিকে টানে আর একটা ওইদিকে টানে, শুধু সেলফি আর সেলফি। এ বলে সেলফি তুলবো, ও বলে সেলফি তুলবো। আমার জীবনটা শেষ করে দিবে এই মাইয়াগুলো। দুপুরে আমার পরিচিত একটা হোটেল থেকে খাবার এনে দুপুরে খেলাম সবাই মিলে। একটা জিনিস খারাপ লাগলো, সবাই অসাধারণ কাপড় পরে এসেছে আর ম্যাডাম জিন্স আর শার্ট পরে এসেছে, তাই খারাপ লাগলো। সন্ধ্যায় সবাই তাঁবু কাটানোর জন্য আলোচনা করছে। ম্যাডাম, এখানে রাতে থাকা যাবে না, ফিরে যেতে হবে। কেন, কি হয়েছে? এই জায়গাটা দিনে যতটা সুন্দর, রাতে ততটা ভয়ঙ্কর। আমরা এত মানুষ, কোনো কিছু হবে না। আপনাদের যদি থাকতে মন চায় তাহলে আপনারা থাকতে পারেন, আমি থাকবো না। তুই এখানে থাকবি, কোথাও যেতে পারবি না। এখানে থাকা সম্ভব না, আমি থাকবো না, ব্যাস। কোথায় যাবি? আমি আমার বাড়িতে চলে যাব।
তুই আমার বডিগার্ড, আমি যা বলবো তাই করবি। আমি এক্ষুনি আন্টির সাথে কথা বলবো, আন্টি যা বলবে তা করব। হ্যালো আন্টি। কি হয়েছে বাবা? আন্টি, এখানে থাকার কোনো জায়গা নেই। ম্যাডাম বলছে এখানে তাঁবু খাটাতে, কিন্তু জায়গাটা খুব খারাপ। সন্ধ্যার পর একটা মানুষের চিহ্ন থাকে না। এখন কি করব? আমি পারবো না এখানে থাকতে। তুমি কি জায়গাটা চিনো? আমাদের এখানে জায়গাটা। তুমি মোবাইল দাও জুলিকে। মাথা খারাপ নাকি? জীবনেও তো থাকবো না এখানে রাতে। এই জায়গায় যে থেকেছে রাতে সেই মরেছে। আমি বাবা এসবের মধ্যে নাই, এখনো বিয়ে করি নাই। বিয়ের আগে আমি পরলোক গমন করতে চাই না। কত স্বপ্ন ছিল, একটা বিয়ে করব, একটা ফুটবল টিমের বাবা হব। হে খোদা, আমি উপরে যেতে চাই না, আমি বাড়ি যাব। ওই কি বিড়বিড় করছিস? আমি মরতে চাই না, আমারই নিও না খোদা। ওই উল্টাপাল্টা কি বলিস? না ম্যাডাম, কিছু না। কথা বল। হ্যালো যমরাজ। রোমিও, কি হয়েছে বাবা? আমি তোমার আন্টি বলতেছি। ও আন্টি বলেন। তুমি সবাইকে নিয়ে চলে আসো। ধন্যবাদ আন্টি, আমি সবাইকে নিয়ে আসতেছি। সাবধানে এসো। ওই ড্রাইভার ভাই, তাড়াতাড়ি বাস চালু করো। নিজে বাসলে আম্মুর নাম থুক্কু, বাপের নাম। অবশেষে বাড়িতে এসে ঢুকলাম, সবাই বসে আছে। আন্টি প্রশ্নের উপর প্রশ্ন করছে, প্রশ্নের ভিতরে প্রশ্ন, প্রশ্নের বাইরে প্রশ্ন করেই যাচ্ছে। আন্টি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, ঘুমাবো। সেই একটা ঘুম দিলাম। সকালে উঠে প্রতিদিনের কাজ শেষ করে বাড়িতে আসার সাথে সাথে আন্টি আবার শুরু করলো। রোমিও বাবা, ওখানে কি হয়েছে? কিছু হয়নি আন্টি। তাহলে ফিরে আসলে কেন? আন্টি, জায়গাটা ভয়ঙ্কর। রাতে যে সেখানে থাকতে চাইছে, পরদিন তাকে আর পাওয়া যায়নি। দিনে জায়গাটা যতটা সুন্দর, রাতে ততটা ভয়ঙ্কর। এত জলদি ভয়ঙ্কর হয়? তাহলে তুমি যে পানিতে সাঁতার কাটলে কেন? আবার কোথায় ঝর্ণা ছিল সেখানেও গিয়েছো? আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল পানিতে নামার পর। কেন? ওই লেকের পানিতে যারা সাঁতার কাটতে নামছে তাদের অনেককে আর পাওয়া যায়নি, পানির নিচে তলিয়ে গেছে। কয়েকদিন পর পর লাশগুলো ভেসে উঠতো, কিন্তু মানুষগুলোকে ডুবুরিরাও খুঁজে পায়নি। তাহলে তুই নামতে গেলি কেন ওই লেকের পানিতে? লোভ সামলাতে পারি নাই সাঁতার কাটার, তাই নেমে পড়েছিলাম। ও ছিল বলে আজকে তোরা সবাই বেঁচে গেলি, না হলে তো আর খুঁজেই পেতাম না তোদের। ম্যাডাম, গাড়ি বের করবো? ভার্সিটিতে যাবেন? না, আজকে কোথাও যাবে না কেউ। ঠিক আছে আন্টি। 2 দিন পর সকালে ব্যায়াম করে রুমে ঢুকে দেখি কারণ বসে আছে। এই মাইয়া এখানে কেন? কি চাই আপনার? তোমাকে চাই রোমিও। আমি আমার কারো হতে পারবো না। তোমাকেই যে আমার হতে হবে। মাথা খারাপ করবেন না, জানতো। রিলেশন শুরু হওয়ার আগে জান বলে ডাকছো? এত বেশি বুঝেন কেন? আপনাকে যেতে বলছে এখান থেকে। আমি যাব না। কি করবা? বাইরে যাবেন নাকি আপনার আম্মুকে ডাকবো? ডাকো। আপনার আম্মুকে কি বলে ডাকবো বলেন তো? আমি তো জানি না। জানো না কেন? বিয়ে করি নাই তো, তাই সম্পর্কের প্যাচগুলো বুঝি না। বিয়ে করে ফেলো। বিয়ের কথা পরে আসবে, আগে বলেন আপনার আম্মুকে কি বলে ডাকবো? শাশুড়ি মা বলে ডাকবে। তাহলে ডাকি। শাশুড়ি মা। আরে আরে, কি করো? আন্টি বলে ডাকবা। এবার বাইরে যান, আমি ফ্রেশ হব। ভার্সিটি যাবেন না? যাবো তো। তাহলে গিয়ে রেডি হয়ে নিন, আমিও রেডি হয়ে নেই। আমি এখানে থাকবো। আরে আপনি যাবেন নাকি আন্টিকে ডাকবো? ডাকো, দেখি পারো কিনা। আন্টি। কেউ সাড়া দেয় নাই তো? না। দিবেও না। কেন? সবাই তো উপরে। কি হয়েছে রোমিও? আন্টি
আন্টি ওনাকে নিয়ে যান, আমাকে রেডি হতে দিচ্ছে না। সব সময় এমন করে, ওনার নির্যাতন সহ্য করতে পারছি না। ওই কানন, বের হও বলছি। দেখে নিব তোমারে। আন্টি, উনি যদি আবার কোনো ফাইজলামি করে তাহলে কিন্তু আমি ওনার বডিগার্ড থাকতে পারবো না। ও যদি আবার এমন করে তাহলে ওর পড়ালেখা বন্ধ করে দিব। আন্টি, এত কিছু করতে হবে না, আমি দেখবো। নাস্তা শেষ করে গাড়ির দরজা খুলে দিয়ে বসে আছি। ম্যাডাম আর কানন আসলে ভার্সিটির পথে রওনা দিব। প্রায় 10 মিনিট পর আসলো দুজনে। ম্যাডাম পিছনে উঠে বসে পড়লো, আর কানন ফৈন্নিটা আমার সাথে সামনে বসছে। আপনি এখানে কেন? পিছনে যান। যাব না, কি করবা? কি করব মানে? আমার ম্যাডাম বসছে পিছনে, আর আপনার সাহস কি করে হয় আমার সাথে বসার? ওই চুপচাপ গাড়ি চালাও, বেশি কথা বলবা না। আজ থেকে আমি এইখানে বসবো। তাহলে আমি গাড়ি চালাবো না, ড্রাইভার গাড়ি চালাবে, আর আমি আপনি যে সিটে বসছেন ওইটাতে বসবো। তোমার ভাব বেশি, তাই না? এত সুন্দরী একটা মেয়ে পাশে বসলে ছেলেরা হিরো হয়ে যায়, আর তুমি ভাব দেখাচ্ছ। আপনি সুন্দর? কে বলছে? আপনাকে মনে হয় কোনো অন্ধ ব্যক্তি সুন্দর বলছে। এই বান্দর পোলা, কথা ঠিক করে বলো। যাক, বাচ্চা কেন? পিছনের সিটে গিয়ে বসছে। পিছনে তাকিয়ে দেখি ম্যাডাম হাসতে হাসতে সিটে শুয়ে পড়ছে। আমি গাড়িটা স্টার্ট করলাম। জানি কানন আমাকে ভালোবাসতে শুরু করছে। যে সম্পর্কের ভবিষ্যৎ নেই, সেই সম্পর্কের কোনো মূল্য নেই আমার কাছে। তাই বাদ সবকিছু। ক্লাসরুমে গিয়ে বসছি আমার সিটে, যেটা আমার জন্য রাখা হয়েছে। ঠিক তখনই গুলু চার চোখটা এসে শুরু করলো। এই, তুমি অন্য মেয়েদের দিকে তাকাও কেন? শুধু আমার দিকে তাকিয়ে থাকবে। জানো, তোমাকে দেখার জন্য প্রতিদিন আমি অপেক্ষা করি। প্রথম যেদিন তোমাকে দেখছি সেদিন তো গাছের সাথে ধাক্কাও খেলাম। জানো, প্রথমে একটু ব্যথা লাগলো, যখন দেখলাম সবাই হাসছে, তুমি হাসছো না, তখন আমার সব ব্যথা কোথায় যেন চলে গেল। এই, হা করে আছো কেন? তারপর কি হলো? তারপর আর কিছু নাই। তুমি শুধু আমার। তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো রোমিও। আমিও অপেক্ষা করতে পারবো, শুধু তুই না। আমি তোমার জন্য মরতেও রাজি রোমিও। শালার কপাল, এই মায়াগুলো আমারে জ্বালিয়ে মারবে দেখছি। দুই একজনের নাম জানি, আর কারো নামটাও জানি না। সবাই প্রপোজ করতেছে, শুধু ম্যাডাম ছাড়া। ওই সবাই দূরে গিয়ে মর। ও আমার বডিগার্ড। বডিগার্ড মানে বুঝিস তো, ও আমার পুরো বডি সুরক্ষিত রাখবে, তাই ও শুধুই আমার। শুরু হলো আমারে নিয়ে টানাটানি। কোথায় যাব আমি? ইয়া মাবুদ, এই মায়াগুলোর বিয়ে হয় না কেন? কানা বোবা যে কারোর সাথে ওদের বিয়ে দিয়ে দাও, তবুও আমার মুক্তি দাও খোদা। এই ভাই, আপনাদের ক্লাসের মাইয়াগুলো এত লুইচা কেন? সবাই একটা ছেলের পিছনে পড়ে আছে, কিছু বলতে পারছেন না আপনারা? আমি চলে যাচ্ছি, আপনারা সামলান এদেরকে। বাপরে বাপ, অসহ্য। ক্লাস থেকে বের হয়ে গাড়িতে বসলাম, এটা সেটা করে সময় কাটিয়ে দিলাম। ক্লাস শেষে বাড়িতে আসলাম, আঙ্কেল এসেছে। যাক, একটু বসে কথা বলা যাবে। কেমন আছো রোমিও? জি স্যার, ভালো। স্যার বলবা না, আঙ্কেল বলবা। আমি আপনার এখানে কাজ করি, আপনি আমার স্যার। তুমি আমার ছেলের মতো, তুমি আঙ্কেল বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে। আপনি কেমন আছেন বলেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমার সময় কেমন কাটছে? প্যারাময় জীবন কাটাচ্ছি। কিছু বললা? না আঙ্কেল, কিছু বলি নাই। যাও ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। ফ্রেশ হয়ে খেতে গেলাম, সবাই বসে আছে, একটা চেয়ার খালি আছে, তাও ম্যাডামের পাশে। না, ওটাতে বসা যাবে না, এমনিতেই রেগে আছে আমাকে এখানে দেখে। আবার যদি পাশে বসি তাহলে তো খবর আছে। রোমিও, দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে রোমিও ভাই বসো, আমরা সবাই বসে আছি তো। না, আমি এখানে ঠিক আছি। রোমিও বসবে কি করে? জুলি তো একটাই বসছে, আরেকটাতে পা দিয়ে আছে। আন্টি, আমি এখানে ঠিক আছি তো? না, কিছু ঠিক নেই, তুমি এখানে বসবে। জুলি, পা নামিয়ে বসো। আন্টি, আমি এখানে বসবো না। তাছাড়া আমি একজন কর্মচারী, আমাকে মালিকদের সাথে বসে খাওয়া মানায় না। আমি আমার রুমে খাবো।
বেশি কথা বলবা না, যেটা বলছি সেটা করো। জুলির পাশে বসো। আর শোনো, তুমি এ বাড়ির কর্মচারী না, আর যেন না শুনি এমন কথা। যাক, পা নামালো। রোমিও, আমি আবার চলে যাব এখন। জুলির খেয়াল রেখো। আঙ্কেল, আমি আছি তো, আমি সব সামলে নিব। তুমি আসো বলে তো এখন আমি নিশ্চিন্ত। খাওয়া শেষ করা পর্যন্ত রাক্ষসীর মতো তাকিয়েছিল, মনে হচ্ছে আমাকে একা পেলে মশলা না মাখিয়ে খেয়ে ফেলবে। ম্যাডামের তাকানো দেখে বুঝতে পারছি আমার কপালে খারাপই আছে। খেয়ে সোজা বিছানায় দিলাম লম্বা করে ছোট একটা ঘুম। কতক্ষণ ঘুমাইছি জানি না। ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? ছাদ ফুটো হয়ে গেল নাকি? তাকিয়ে দেখি ম্যাডাম। না ম্যাডাম আমার রুমে কেন আসবে? স্বপ্ন দেখছি না তো? চিমটি কেটে দেখি, না না, এটা স্বপ্ন না, সত্যি। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ দিয়ে আগুনের ফুলকে বের হচ্ছে। হাতে বালতি কেন? তাহলে কি ম্যাডাম পানি ঢেলে দিল আমার গায়ে? কিন্তু কেন এমনটা করলো? আবুলের মতো তাকিয়ে আছিস কেন? কি করব ম্যাডাম? আমি শপিং করতে যাব। তো আমি কি করব? কি করবি মানে? তোরে কেন রাখা হয়েছে জানিস না? সরি ম্যাডাম, আমি ফ্রেশ হয়ে আসছি, 2 মিনিট সময় দেন। 2 মিনিট থেকে 1 সেকেন্ড লেট করলে দেখবি তোরে কি করি। শালার কি কপাল, ঘুমানোর অপরাধেও থাপ্পড় খাচ্ছি। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এসে রেডি হলাম। রুম থেকে বের হয়ে দেখি ম্যাডাম সোফায় বসে আছে। ম্যাডাম চলুন। 12 সেকেন্ড লেট করে এসেছিস। সরি ম্যাডাম। 12 সেকেন্ড লেট করে 12টা থাপ্পড় খেতে হলো। হয়তো দুপুরে ওনার পাশে বসে খেয়েছি বলে ভালোই শাস্তি দিচ্ছে। কোনোদিন ভুলেও আর টেবিলে বসে খাবো না। 4:30টায় বের হয়েছি আর এখন বাজে 7টা। ম্যাডামের পিছন পিছন হাঁটতেছি। একবার এ দোকানে, আরেকবার ওই দোকানে ঢুকতেছে। এখনো একটা কিছুই নিল না। কেউ একজনকে দেখলাম, কে হতে পারে? এই তো আবার দেখলাম লুকিয়ে গেছে ওই দাঁড়িয়ে থাকা পুতুলের পাশে। ওকে ধরতে গিয়ে পিছনে তাকিয়ে দেখি ম্যাডামকে মারতে আসছে। পিছন থেকে ছুরি নিয়ে কোনো মতে দৌড়ে গিয়ে ম্যাডামকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে নিলাম। কোপটা আমার ডান হাতে লাগলো। সে অবস্থায় ম্যাডামকে নিয়ে দৌড়াচ্ছি। শপিং মলের অনেক ভিতরে চলে গিয়েছিল, তাই গাড়ির কাছে যেতে সময় লাগছে। বাম হাতে ম্যাডামকে শক্ত করে ধরে রেখে দৌড়াচ্ছি। ম্যাডাম চিৎকার করে উঠছে। তাকিয়ে দেখি ম্যাডামকে ছুরি বেড়ে দিচ্ছে। টেনে সামনে নিয়ে আসলাম। ছুরিটা আমার বাম হাতে ঢুকে গেছে। সামনে মানুষের ভিড়ে যেতে একটু কষ্ট হচ্ছিল। তখন পিছন থেকে একটা কোপ খেলাম। আর একটু এগিয়ে যাওয়ার পর ম্যাডাম পড়ে গেল। টেনে তুলে দেখি দাঁড়াতে পারছে না, তাই কোলে তুলে নিয়ে দৌড় শুরু করলাম। একটু দৌড়ানোর পর আর পারছি না কোলে তুলে রাখতে, তাই পিঠে নিয়ে দিলাম দৌড়। কোনো মতে গাড়ির দরজা খুলে ম্যাডামকে ঢুকিয়ে দিলাম। তখন খেয়াল করলাম ম্যাডামের দিকে। ম্যাডাম আজকে কালো জিন্সের সাথে সাদা একটা শার্ট পরছিল। শার্টটা পুরো লাল হয়ে গেছে রক্তে। তাহলে কি আমি ম্যাডামকে রক্ষা করতে পারলাম না? গাড়ির দরজা লাগিয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি। গাড়িটা চালাতে খুব কষ্ট হচ্ছে, হাতে ব্যথা করছে, রক্ত ঝরে সবকিছু লাল হয়ে যাচ্ছে। অবশেষে বাড়িতে ঢুকলাম, গাড়ি দাঁড় করিয়ে দরজা খুলে দিলাম ম্যাডামকে। ম্যাডাম নেমে আসতে পারছে না, কোলে নিয়ে নিলাম ম্যাডামকে। তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলাম। আন্টি দরজা খুলে আমাদের দুজনের গায়ে রক্ত দেখে কেঁদে দিচ্ছে। আন্টির কান্না শুনে কানন, হাসিব আন্টি ও বাড়ির অন্য কর্মচারীরা ছুটে এসেছে। ম্যাডামকে সোফায় বসিয়ে দিলাম। আন্টি শুধু প্রশ্ন করেই যাচ্ছে, কি হয়েছে, কে করেছে, ইত্যাদি আরো। আমার কোনো খবর নেই। আমি ম্যাডামের দিকে তাকিয়ে আছি। একটা কথা শুধু মাথায় ঘুরছে তখন, আমি কিসের বডিগার্ড হলাম? আমি আমার ম্যাডামকে রক্ষা করতে পারি নাই। আমি কি করছি এটা? হঠাৎ করে আমি নিচে পড়ে যাই। আর কোনো কিছু মনে নাই আমার। কখন জ্ঞান ফিরলো জানি না। জ্ঞান ফেরার পর দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি হাত দুইটা নাড়াতে পারছি না একটুও। এই তো জ্ঞান ফিরেছে। আমাকে এবার যেতে হবে, রাত তো অনেক হয়েছে। আন্টি ম্যাডাম কোথায়? উনি ঠিক আছে তো? তুমি এখন একটা কথাও বলবা না, আগে সুস্থ হও। আর তোমার ম্যাডামের কিছু হয়নি, ও ঠিক আছে। রোমিও, কি হয়েছিল? তুই যা তো, ও কি এখন কথা বলার মতো অবস্থায় আছে? কানন, যা তো, ওর জন্য স্যুপ নিয়ে আয়। যাচ্ছি। আন্টি, আম্মু আব্বু কি কিছু জানে? না, এখনো জানাইনি। তোমার আঙ্কেলকেও জানাইনি। তুমি বললে জানাবো। না, জানানোর দরকার নাই। তুমি সুস্থ হও, তারপর জানাবো। না, কোনোদিন জানাবেন না। আচ্ছা ঠিক আছে, জানাবো না।
জেঠিমা স্যুপ নাও। আন্টি ম্যাডাম কেমন আছে? ম্যাডামের কি হয়েছে? ম্যাডাম ঠিক আছে তো? আরে বাবা, তোমার ম্যাডাম ঠিক আছে। আমি ম্যাডামের গায়ে রক্ত দেখছি, বলেন ম্যাডামের কি হয়েছে? কিছু হয়নি তো, পায়ে একটু ব্যথা পেয়েছিল। আর এতক্ষণ তো এখানে ছিল জুলি, তোমার জ্ঞান ফেরার আগে ঘুমাতে গেল। এবার স্যুপটা খেয়ে নাও। আমি স্যুপ তো খাই না আন্টি। না খেলে তোমাকে ওষুধ খাওয়াবো কি করে? ওষুধ খাবো না। খাবে না মানে কি? তোমাকে খেতে হবে। আমি স্যুপ খাই না। খাও না তো কি হয়েছে, এখন থেকে খেতে হবে। তাহলে ওকে খাওয়াবো কি করে? জেঠিমা, ও একপাশে মুখ করে শুয়ে আছে, মাথাটা হালকা উঁচু করে খাইয়ে দাও। ঠিক আছে। আমি কিন্তু খাবো না আন্টি। চুপ, বেশি কথা বলবা না। আন্টি ওষুধ খাইয়ে চলে গেল। আমি এক পাশে মুখ করে শুয়ে আছি, ভালো করে ঘুমাতেও পারছি না। চিত হয়ে শুতে গেলে পিঠের সেলাই খুলে যেতে পারে, কখন ঘুমিয়ে পড়ছি নিজেও জানি না। সকাল সকাল হালকা ব্যথা লাগছে, মনে হচ্ছে কে যেন আমাকে হালকা ধাক্কা দিয়ে এক পাশে করছে, কিন্তু কে করছে সেটাই দেখতে পাচ্ছি না। 9টার দিকে ঘুম ভাঙলো, কানন এসে শুরু করলো বকবক। এই মাইয়ার জন্য শান্তি কোনোদিনও হবে না। একজন মানুষ কিভাবে এত বকবক করতে পারে? ব্রাশ করিয়ে দিয়ে কানন চলে গেল। এখনো ম্যাডামকে একবারও দেখতে পাইনি। ম্যাডামকে একবার দেখলে শান্তি লাগতো। নিজের চোখে যতক্ষণ না দেখবো ম্যাডাম সুস্থ আছে, ততক্ষণ শান্তি পাবো না। রোমিও কেমন আছো? এই তো একটু ভালো আছে। ব্যথা করছে সেলাইতে? ব্যথা তো করছে। তা তো করবে, 3টে কোক খেয়েছো। আচ্ছা কি হয়েছিল বলো তো? ম্যাডাম বলল শপিং করতে যাবে, তাই নিয়ে গেলাম। দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু হঠাৎ করে হামলা করলো। অনেক কষ্টে পালিয়ে আসছি। এত রাত পর্যন্ত শপিং মলে কি করছিলে? সেটা তো ম্যাডাম জানে। ম্যাডাম কিছু নিচ্ছে না, শুধু ঘুরছে। একটা দোকানে গিয়ে যখন বসছে তখনই হামলা হলো। যা হওয়ার হয়েছে, এবার নাও, নাস্তা করে নাও। আন্টি নিজের হাতে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল। 5 দিন পর সেলাই খুলে দেওয়াতে একটু আরাম করে ঘুমাতে পারছি, বসতে পারছি, হাঁটতে পারছি। তবে রুমের বাইরে যেতে দেয় না, কেউ না কেউ এসে বাধা দিয়েই দিবে। তবে এখনো ম্যাডামকে দেখতে পারলাম না। ম্যাডাম কোথায়, কি করছে কিছু জানি না। 18 দিন পর সুস্থ হলাম। সকালে ঘুম থেকে উঠে আস্তে করে দৌড়াচ্ছি, জিম করছি। অনেক কষ্ট হচ্ছে সব করতে, কিন্তু কি করব? এই 18 দিনে জোর করে খাইয়ে খাইয়ে আমার পেট বড় করে দিচ্ছে। এত বড় পেট দেখতে খুব খারাপ লাগছে। বাড়িতে এসে ঢুকলাম মাত্র, সাথে সাথে শুরু হলো আন্টির ঝাড়ি। রোমিও, তুমি অসুস্থ শরীর নিয়ে কোথায় গিয়েছিলে? আন্টিকে দৌড়াতে গিয়েছি, আর আমি এখন পুরো সুস্থ আছি। আজ থেকে আমি আবার আমার কাজ করব। তুমি কোথাও যাবে না, আরো কিছুদিন যাক। না আন্টি, আমি আমার কাজ করব আজ থেকে। আমি পুরো সুস্থ। তোমার যা ইচ্ছে তাই করো, আগে নাস্তা করে নাও। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এই তো ম্যাডাম আসছে। অনেকদিন পর দেখলাম ম্যাডামকে। যা বাবা, আমি আবার কি করলাম? রাগী চোখে তাকিয়ে আছে কেন সেটাই তো বুঝতেছি না। শালার কপাল, ম্যাডামের রাগী চোখে তাকিয়ে থাকার কারণটা কি বুঝতে পারলাম না। এত কিছু না ভেবে গাড়িটা স্টার্ট করলাম। গাড়িটা প্রতিদিনের মতো গাছের নিচে রেখে ক্লাসে গিয়ে বসলাম। অনেকদিন পর আসাতে মায়াগুলো শুধু প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে। আমি শুধু ওদের প্রশ্নগুলো শুনেই যাচ্ছি। কতজনের উত্তর দিব, কে কোন প্রশ্ন করছে সেটাই তো মনে করতে পারছি না। ওই সবাই চুপ কর। আমার বাবুটার এত বড় একটা বিপদ গেল, আর তুই আমাকে একটুও জানালি না। তোরে জানিয়ে কি করব? তুই কি ওরে সুস্থ করে দিতে পারবি নাকি? ও না পারলেও আমি পারবো। আমি ওকে আর তোদের বডিগার্ডের কাজ করতে দিব না। ওই চুপ, তোদেরকে আগেও বলছি ও শুধুই আমার। আর কেউ যদি ডিস্টার্ব করিস তাহলে তোদের খবর আছে, বলে দিলাম। কারণ তুই যেমন করছিস যে মনে হচ্ছে ও তোর হবু বর, আর যার জন্য এত কিছু করলো সে তো ফিরেও দেখে নাই। সেটা ওর ব্যাপার। এই মাইয়াগুলো প্রতিদিন বিরক্ত করেই চলছে। ওদের জন্য কোথাও শান্তি নাই। যেখানে যাই সেখানেই ওদের জ্বালাতন করে যাচ্ছে। প্রায় 1
মাস পরে ম্যাডাম আর কানন ক্লাসে গেল। আমি বাইরে বসে আছি, ওদের জ্বালায় ক্লাসে থাকতে পারছি না। একদিন ক্লাসে থাকলে একদিন বাইরে থাকতে হয়। গাড়িতে বসেছিলাম, কেন যেন গাড়ি থেকে মাথা বের করে পিছনে তাকালাম, তখনই দেখলাম 2 মাস আগে যে ছেলেদের মারছি ওরা আসছে, ওদের সাথে আরো অনেকে আসছে। গাড়িটা জোরে চালিয়ে সিঁড়ির সামনে নিয়ে গেলাম, দরজা খুলে রেখে তাড়াতাড়ি দৌড়ে একতলায় ম্যাডামদের রুমে গেলাম। সবাই আমাকে দেখে তাকিয়ে আছে, দৌড়ে আসাতে হাঁপাচ্ছি তাই। কি হয়েছে রোমিও, এমন করছো কেন? তাড়াতাড়ি চলেন। আরে কোথাও যাব সেটা তো বলবে। এত সময় হাতে নেই। ম্যাডাম আর কারণের হাত ধরে দৌড় দিলাম। ওদেরকে উপরে আসতে দেখে অন্যদিকে গিয়ে অন্য সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। তারপর গাড়িটা চালানো শুরু করলাম। ওরাও গাড়ি নিয়ে তাড়া করলো, কিন্তু ধরতে পারে নাই। তাই এবার আর কোনো বিপদ হলো না। ওরার উপর কেন এত হামলা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। কি চাই ওরা, কিছুই তো বুঝলাম না। বাড়িতে এসে দেখি আঙ্কেল এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই তো আঙ্কেল, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা তোমার কাজ কাম কেমন চলছে? জি ভালো। ভালোভাবে করো আর নিজের খেয়াল রেখো। আঙ্কেল একটা কথা বলার ছিল। কি বলবা বলো। না আঙ্কেল কিছু না। কে হামলা করে ম্যাডামের উপর সেটা জানতে চাইছিলাম। এটা জানতে চেয়ে যদি পরে কিছুদিন আগে ঘটে যাওয়া বিষয়টা যদি সামনে চলে আসে, থাক বাবা, কেঁচো খুঁজতে গিয়ে সাপ বের করার কোনো ইচ্ছে নেই। রোমিও কি ভাবছো? কিছু না আঙ্কেল। তোমার 2 হাতে কাটার দাগ কেন? আগে তো কোনোদিন দেখি নাই। আঙ্কেল তেমন কিছু না, পড়ে গিয়ে কেটে গেছে। তুমি কি আমাকে বোকা পাইছো? আমি দেখেছি অনেকটা কেটেছে। এটা পড়ে গিয়ে হয়নি। কি হয়েছে বলো তো। আঙ্কেল কিছু না, ফ্রেশ হয়ে আসি আমি। সত্যি করে বলো কি হয়েছে। আমি বলছি কি হয়েছে। আন্টি প্লিজ। রোমিও চুপ করো, আমাকে আজকে বলতে হবে। আন্টি কোনো কথা বলবো না রোমিও, আমাকে বলতে দাও। আর আজকেও যে হামলা করতে চেয়েছিল রোমিওর জন্য পারে নাই, ও দুজনকে নিয়ে পালিয়ে আসছে। আন্টি সবটাই যখন বলে দিলেন, তাহলে এটা বলেন এসবের পিছনে কে আছে? বাবা, আমাদের চারিদিকে অনেক শত্রু, ওরা এসব করেছে। আঙ্কেল আমি ফ্রেশ হয়ে আসি। যাও, আমি অপেক্ষা করছি। আঙ্কেল আপনারা খেয়ে নিন, আমি খাবো না। কেন বাবা? আমার খেতে ইচ্ছে করছে না, আমি ঘুমাবো একটু। আপনারা খেয়ে নিন। কি আর করা, তবে রাতে একসাথে খাবো। সেটা তখন দেখা যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম সেই একটা ঘুম। 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় আসলাম। রোমিও এখানে এসো, একটু আড্ডা দিব। আঙ্কেল আমি এখানে ঠিক আছি তো। আরে এসো তো। বসো, একটা কথা বলতে শুনো। আমি জুলির বিয়ে দিয়ে দেবো। আঙ্কেল এটা কি বলেন? ম্যাডামের তো এখনো পড়ালেখা শেষ হয়নি, এখন বিয়ে দিয়ে দিলে ওনার ক্যারিয়ারের কি হবে? ক্যারিয়ার পরে, আগে আমি আমার মেয়ের জন্য সুরক্ষা চাই। আমি আমার এক বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি। ও আমেরিকাতে থাকে। বিয়ের পর জুলিকে নিয়ে যাবে আমেরিকায়। ওখানে আমার মেয়ে সুরক্ষিত থাকবে। ওরা কি জুলিকে বিয়ের পরে পড়াবে? সেটা ওদের ব্যাপার। আমি এই মাসের মধ্যেই বিয়ে দিয়ে দেবো জুলির। তুমি যা ভালো বুঝবে তাই করো। যাক বাবা, আমাকে আর বডিগার্ডের চাকরি করতে হবে না। ম্যাডামের বিয়ে হয়ে গেলে বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবো। রোমিও আসবো? এসে তো পড়েছেন, আবার আসবো বলে দরকার কি? আমাদের তো লাইন পরিষ্কার হয়ে গেল। কিসের লাইন? জুলির পরে তো আমার সিরিয়াল, তাই বলছি আমাদের লাইন পরিষ্কার হয়ে গেল। ম্যাডামের পরে আপনার সিরিয়াল ঠিক আছে, তাতে আমাদের লাইন পরিষ্কার হবে কেন? আমাদের লাইন পরিষ্কার হবে না কেন? আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। কি? শোনো নাই, আবার বলছি, আমি তোমাকে বিয়ে করব। জীবনেও না। কেন করব না? আমার কোন দিক দিয়ে কমতি আছে? আমি আপনাকে কেন বিয়ে করতে যাব? তাছাড়া আপনার মতো পেটনিকে বিয়ে করে কথা তো ভাবতেও পারি না। ওই রোমিও, আমি পেতনি না, পেটনি রানী। তোরে আমি দেখে নিব রোমিও। ভাগেন তো। দাঁড়া, তোর খবর আছে। এটার খবর? কোন চ্যানেল? সংবাদ পড়বে কে? রিপোর্টার কে?
ক্যামেরাম্যানকে বিরক্তিকর ছেলে একটা। রাগে হন হন করে চলে গেল কানন। একটু লজ্জাও নাই মাইয়ার, এসে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি জীবনেও তো এই মাইয়ারে বিয়ে করব না। আমি গরিবের সন্তান, গরিবের কোনো মেয়েকে বিয়ে করব সেটাই ভালো আমার জন্য। আমি বাবার এসব বড় লোকের মেয়ের পিছনে নেই, এমনিতে বিন্দাস আছি। রাতে আঙ্কেল এসে ডেকে গেল খেতে, ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হলো। গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে, ম্যাডামকেও দেখতেছি। ওই দিন একসাথে বসে খাবার খাওয়ার অপরাধে ঘুমোতে দিল না, সাথে 12টা থাপ্পড় দিল। ভুলেও তো সবার সাথে বসে খাবো না, এমনিতে প্রতিদিন সবার সাথে খেতে হয়। আঙ্কেল থাকে না আর ম্যাডাম নিচে আসবে না, তাই ম্যাডামের জন্য খাবার পাঠিয়ে দেওয়া হতো উপরে। রোমিও কি ভাবছো? বসো। না আঙ্কেল, আমি ঠিক আছি। ঠিক আছে মানে কি? বসতে বলছি, বসো। আঙ্কেল আমি বসবো না, আমার খাবারটা আমাকে দিয়ে দিন, আমি সোফায় বসে খেয়ে নিই। আমাদের সাথে বসতে কোনো সমস্যা? আঙ্কেল সমস্যা কিছু না, এমনিতেই ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, তুমি সোফায় বসো। একটু পরে রোমিও, জুলির বিয়ের সবকিছুর দায়িত্ব কিন্তু তোমার। আঙ্কেল আমার মনে হয় না আমি পারবো কিছু করতে, আমাকে ছেড়ে দিন। রোমিও, তুমি পারবে, আমাদের বিশ্বাস তুমি সবটা সামলে নিতে পারবে। আমার কিন্তু তা মনে হয় না আন্টি, আমাকে মাফ করবেন। কোনো কথা শুনতে চায় না, তোমাকে সবকিছু করতে হবে। যদি কোনো কিছু ভুল হয় তখন কিন্তু আমি দায়ী না। ঠিক আছে, তাহলে দায়িত্ব নিয়ে নিলাম, তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত? ম্যাডামের বিয়ের পর কিন্তু আমি চলে যাব। ম্যাডামের বিয়ে হয়ে গেলে তো আমার আর কোনো কাজ নেই এখানে। সেটা তখন দেখা যাবে। কিন্তু বিয়েটা কবে আঙ্কেল? সোমবার। হাতে মাত্র সময় 2 দিন, 2 দিনে এত কিছু করব কি করে? তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করবে, যত টাকা লাগবে আমি দেব, তুমি শুধু আয়োজন করো। চেষ্টা করব। কথা বলতে বলতে খাওয়া শেষ করে ম্যাডামের দিকে তাকিয়ে দেখি চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে। হাতের কাছে পেলে আমাকে মনে হয় কাঁচা খেয়ে ফেলবে। কি মেয়ে রে বাবা, বিয়ে কি আমি ঠিক করছি নাকি? আমি কি বলছি আঙ্কেলকে যে ম্যাডামকে বিয়ে দিয়ে দিতে? এসব তো ম্যাডামের বাবা মানে আঙ্কেল করছে ম্যাডামের জন্য। তাহলে উনি কেন এমন সিংহীর মতো তাকিয়ে আছে? বিয়ে করার ইচ্ছা না থাকলে বলে দিতে পারছে না? ওইদিকে তাকিয়ে দেখি কানন চোখ দাঁত কেলাচ্ছে। এই মাইয়ার কোনো কিছুই মাথায় ঢুকে না, বড়ই আজীব এক জন্তু। যতটুকু পেরেছি ততটুকু করছি, এর বাইরে কিছু করা সম্ভব না। এত কম সময়ের মধ্যে যে এত কিছু করতে পেরেছি সেটাই বা কম কিসের? যাক, আর বডিগার্ডের কাজ করতে হবে না। আজকে গায়ে হলুদ, কালকে ম্যাডামের বিয়ে। কি আনন্দ আকাশে বাতাসে। আর পারি না, ম্যাডামকে হলুদ লাগাতে ব্যস্ত সবাই, আর আমি আমার কাজ নিয়ে আছি। কিছুক্ষণ পর কানন সহ একদল রমণী আমার দিকে সারের মতো তেড়ে আসছে। প্রথমে মনে হলো এমনি হলুদ ছোঁয়াছুঁই করার জন্য দৌড়াচ্ছে, পরক্ষণে খেয়াল করে দেখলাম রমণীদের নজর খারাপ, সবার নজর আমার উপর। তার মানে ওরা আমাকে হলুদ লাগাতে আসছে। দৌড়া রোমিও দৌড়া। দৌড়াতে দৌড়াতে গিয়ে খাটের নিচে লুকালাম, তবু বাঁচতে পারলাম না। আন্টি আমাকে লুকাতে দেখে গিয়েছে। কানন জানতে চাওয়ার সাথে সাথে বলে দিচ্ছে। হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর গিয়ে শুয়ে পড়লাম। আজকের থেকে কালকে কাজের চাপটা একটু বেশি, একটু না অনেক বেশি থাকবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কাজের তদারকি শুরু করতে হলো। এদিকে কাজের তদারকি করছি, আবার ম্যাডামের বডিগার্ডের কাজও করছি। বলা যায় না কখন কে অ্যাটাক করতে পারে। দেখতে দেখতে 2টা বাজলো, বর আসার কোনো খবরই নেই। আঙ্কেল ফোন দিয়ে যাচ্ছে 2টার পর থেকে, কিন্তু কেউ ফোন তুলছে না। অবশেষে বিকাল 4টায় ফোন তুলে জানায় যার সাথে বিয়ে হওয়ার কথা সে 2 বছর আগে বিয়ে করে ফেলছে। আঙ্কেল অনেকক্ষণ কি নিয়ে যেন ভাবলো, প্রায় 15 মিনিট পর এসে আমাকে ডেকে রুমে নিয়ে গেল। রোমিও, তুমি বাবা আমার মেয়েটাকে বিয়ে করো। কিভাবে সম্ভব আঙ্কেল? তুমি চাইলে সম্ভব। আঙ্কেল আমি আপনার সব কথা মানতে পারবো, কিন্তু বিয়েটা করতে পারবো না। কিন্তু কেন? আঙ্কেল আমি এখন ম্যাডামকে বিয়ে করলে খাওয়াবো কি, রাখবো কোথায়? তাছাড়া আমি গরিবের সন্তান, আমার সাথে যদি ম্যাডামের বিয়ে দেওয়া হয় তাহলে আপনার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে আপনি ভেবে দেখুন। আমি তো আমার মেয়ের ভালো চাই, ও তোমার কাছে থাকলে ভালো থাকবে, সুরক্ষিত থাকবে। কিন্তু কোনো কিন্তু না, তুমি গিয়ে রেডি হয়ে এসো, আমি এখানে আসি।
অবশেষে আমি বিয়ের পিড়িতে। আঙ্কেল নিচে হাত ধরে নিয়ে গিয়ে ম্যাডামের পাশে বসিয়ে দিল। আমি জানি আমাকে বিয়ের পোশাকে দেখে অনেক মেয়ের কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই। আব্বু আম্মুকে দেখলাম অনেক খুশি। আঙ্কেল অনেকক্ষণ কথা বললো দুজনের সাথে, কি বলছে কে জানে। ম্যাডামের পাশে বসার পর প্রথমে চোখ পড়লো কারণের দিকে। মেয়েটির চোখ দিয়ে পানি পড়ছে। আমি জানি যে ও আমাকে সত্যি অনেক ভালোবাসে, কিন্তু কি থেকে কি হয়ে গেল। তবে আমি একটু জিনিস এখন থেকে বুঝতে পারছি যে এই বিয়েটার পর থেকে আমার কপালে অনেকগুলো থাপ্পড় আছে। কয়টা আছে সেটা জানি না। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে ম্যাডামকে রুমে নিয়ে গেল। আমি টুক করে আমার রুমে ঢুকে বিয়ের পোশাক ছেড়ে একটা জিন্স আর টি শার্ট পরে বাইরে বের হলাম। এদিক সেদিক ঘোরাঘুরি করছি, কিছু মাথায় ঢুকছে না। রাত 10টায় বাসায় ঢুকলাম। এত রাত করে বাড়ি ফিরাতে কেউ দেখেনি। রোমিও কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। তোমাকে তো বিয়ের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ছিলে? ভালো লাগছে না তাই একটু বাইরে বের হয়েছিলাম। বুঝলাম। এখন খেতে আসো। জি ম্যাডাম, খাবেন আন্টি? জুলি এখন থেকে তোমার বউ, ম্যাডাম না, ঠিক আছে? আর আমরা দুজনকে তুমি মা বাবা বলে ডাকবে। আগে ম্যাডাম আমাকে মেনে নিক, তারপর ভেবে দেখবো। তাও ঠিক বলছো, এখন খেয়ে নাও। কারণ চুপচাপ খাচ্ছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি জানি মেয়েটি অনেক কষ্ট পেয়েছে। ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যেতে দেখলে কে বা ভালো থাকতে পারে। খুব কষ্ট হচ্ছে কারণের জন্য, কিন্তু আমার কিছুই করার নেই। চুপচাপ খেয়ে নিলাম। সারাদিনের ক্লান্তি ভর করে আছে, এখন একটা ঘুম দিতে পারলে ভালো হয়। রোমিও কোথায় যাচ্ছ? ঘুমোতে যাচ্ছি। তা তো বুঝলাম, কিন্তু ওই দিকে কেন? কোথায় যাব? আমার রুম তো ওইটা। আজ থেকে তোমার আর জুলির রুম একটা, আর আজকে তোমাদের বাসর রাত। তুমি উপরে জুলির রুমে যাও। কানন বলছে এই কথা ও কিভাবে পারলো এত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে? যাক, ভালোই হলো। যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে ততই ভালো হবে তার জন্য। ওই রোমিও, কি ভাবছো? না, কিছু না। তাহলে যাও জুলির রুমে। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দেই। লাগবে না। আরে চলো তো। কানন জোর করে বাইরে থেকে ধাক্কা দিয়ে ম্যাডামের রুমে ঢুকিয়ে দিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিছে। আমার এখন কি করা উচিত আমি বুঝতে পারছি না। সোফায় গিয়ে শুয়ে পড়বো নাকি ম্যাডামের সাথে কথা বলবো? রুমের মধ্যে পায়চারি করছি আর ভাবতেছি কি করব। এদিকে ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে, আমার গতিবিধির উপর নজর রাখছে। প্রায় 45 মিনিট ভেবেও কিছু পেলাম না। আরো 5 মিনিট পর ম্যাডাম প্রথম মুখ খুললো। বান্দরের মতো লাফাচ্ছিস কেন? ম্যাডাম, লাফাচ্ছি না তো, ভাবছি। কি ভাবছিস? বলা যাবে না। না বললে নাই। তোর কথা শোনার শখ আমার নাই। ম্যাডাম, আজকের এই বিয়ের জন্য আমি দায়ী না। তাহলে কে দায়ী বল? আপনার বাবা, উনি জোর করে বিয়ে দিচ্ছে। আমি কি করব বলেন? বিয়ে দিছে শেষ, আর কোনো কথা নাই। আমি তোরে মানবো না। আমার ঠেকা পড়ছে নাকি? ওই শুন, আমি তোরে আমার বর হিসেবে মানবো না। কোনোদিন যদি স্বামীর অধিকার নিয়ে আসছিস, তো সেদিন দেখবি কি করি তোরে। আমি এখন একটু ঘুমাবো, আসি। ওইদিকে কই যাস? আমার রুমে ঘুমাবো। কারণের রুমে যাবি না বলে দিলাম। ম্যাডাম, এখানে কাননের কথা আসছে কেন? তোর তো আবার ওর সাথে ভাব বেশি। এখন যদি ওর কাছে চলে যাস? তাতে আপনার কি? বেশি কথা বলবি না। যা, কোথায় যাবি? আমার ঘুম পাচ্ছে। কত বড় ফাজিল মাইয়া, নিজে তো বাসর ঘরে জায়গা দেয় নাই, আবার কারণের কথা বলছে। আমি লুইচ্চা, বদমাইশ, ইতর, চরিত্রহীন হতে পারি, তাই বলে অন্যের দিকে নজর দিব কেন? ঘরে বউ থাকতে ইস দেখতে বউ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো পরী বসে আছে বিছানায়। আচ্ছা, পরীদের তো ডানা থাকে, আমার বউয়ের কি ডানা ছিল? যদি ডানা থাকতো তাহলে তো দেখতাম। আজ প্রথম ম্যাডামকে শাড়ি পরা অবস্থায় দেখছি। অন্য মেয়েরা তো শখ করে হলেও শাড়ি পরে, কিন্তু উনি কখনো পরে নাই। কখন ঘুমিয়ে পড়ছে নিজে জানি না। সকালে দুলাভাই 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 চিৎকারে ঘুমে কয়টা বাজলো খবর নেই। কে এই রমণী সকাল সকাল দুলাভাই দুলাভাই করে দরজা ধাক্কাচ্ছে? গুড মর্নিং দুলা ভাই। শুধু তাকিয়ে আছি। এই মাইয়ার এমন আচরণ দেখে তো আমি পুরাই টাসকি। দুলা ভাই কি দেখছেন? আপুকে দেখেন না কাউকে? না, দেখি নাই আপুকে। আমি তো নিজে নিয়ে গেলাম আপনাকে আপুর রুমে, বাসর ঘরে। তো কি হয়েছে? কি হয়েছে
আছে মানে? কালকে কি আপনি আপুর সাথে বাসর করেন নাই? কে বলছে করি নাই? করছি তো। তাহলে আপনি এখানে কেন? আপনার আপু বলছে সকাল 10টায় উঠবে। আমি যদি ওখানে থাকি তাহলে আপনি ডিস্টার্ব করলে ঘুমাতে পারবে না, তাই আমারে সকাল সকাল এখানে পাঠিয়ে দিল। দুলা ভাই, আপু কি দিল কালকে রাতে? যা দিল তা তো বলা যাবে না। ভাই বলেন না, আমি ছাড়া তো কেউ জানবে না। আপনাকে বলবো কেন কালকে রাতের কাহিনী? ভাই বলেন না প্লিজ। বলবো। বলেন। আমার লজ্জা করছে। ইস, মেয়েদের মতো লজ্জা পাওয়ার কিচ্ছু হয়নি, বলেন। বলবো। আরে বাবা বলেন না। বাস। কি? কালকে রাতে আপনার আপু আমারে বাস দিছে। এই কথাটা আরো আগে বলে দিলে কি হতো? আগে না বলি আর পরে বলছি, কথা তো বলছি নাকি? তা কেমন বাস দিল? লম্বা, তৈল মাখানো লম্বা লম্বা বাস দিল। ভালো করছে। এখন উঠে আসুন, আর জিম করতে যেতে হবে না, বিয়ে তো হয়ে গেছে, কেউ পড়বে না। কি মেয়ে রে বাবা, জানি মেয়েটি ফাজিল, তবে এতটা যে ফাজিল সেটা জানতাম না। কথা বাড়িয়ে লাভ নেই, খেয়ে আসি। রমিও বাবা, তোমাকে একটা কথা বলি, আমার মেয়েটিকে কেউ কোনোদিন কোনো কিছু জোর করে করাতে পারেনি। ওর যা ভালো লাগে ও তাই করে। আমি জানি না ও এই বিয়েটা মেনে নিয়েছে কিনা, তবে তুমি এতদিন যেভাবে ওর পাশে ছিলে সারা জীবন সেভাবে থাকবে। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আমি বিকেলে ফ্লাইটে চলে যাচ্ছি, আর বিকেলে তোমরা ঢাকা দিকে রওনা হবে। কেন আঙ্কেল? আমার একটা বাড়ি আছে ওখানে, সেখানে তোমরা দুজনে থাকবে আজ থেকে। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটা করবে। আচ্ছা ঠিক আছে। বিকেলে আঙ্কেলকে বিদায় দিয়ে আমরাও ঢাকার দিকে রওনা হলাম। কি ব্যাপার, ম্যাডাম এত শান্ত হয়ে আছে কেন? এমন শান্ত থাকতে তো ম্যাডামকে আগে কোনোদিন দেখিনি। তবে কি আমার উপর আজকে কোনো ঝড় আসতে চলেছে? গাড়িতে উঠে ড্রাইভারের পাশে সিটে গিয়ে বসে পড়লাম, আর ম্যাডাম পিছনে গিয়ে বসলো। আঙ্কেলকে বারবার বারণ করার পরও ড্রাইভার দিয়ে দিল সাথে। 9 ঘন্টা পর আমরা ঢাকার বাড়িতে পৌঁছালাম। রাত 12টায় গিয়ে বাসায় ঢুকলাম। বাড়িতে কেউ না থাকলে যা হয় আর কি, সব জায়গায় ময়লা জমে আছে, কেমন যেন একটা গন্ধ আছে। আমি চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি, আর ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। কে বারণ করছে আপনাকে ঘুমাতে? কে ঘুমিয়ে পড়েন। ঘুমিয়ে পড়বো মানে কি? আমি কি না খেয়ে ঘুমাবো নাকি? তো খেতে বারণ করছে কে? খাবার পাবো কোথায় আমি? তুই গিয়ে নিয়ে আয়। কোনটা করবেন সেটা বলেন। আগে খাবেন নাকি ঘুমাবেন? দুইটা করব। আগে কোনটা করবেন? খাবো। কি খাবেন? বিরিয়ানি খাবো। সাথে আর কিছু লাগবে? একটা প্রাণাত নিয়ে আসবি। টাকা দেন। এত লজ্জা করে না আমার কাছে টাকা চাইতে? লজ্জা করবে কেন? টাকা তো আমি রাখছি আপনার ব্যাগে। কি? আপনি ব্যাগ খুলে দেখেন। কখন রাখছিস? রাখছি বলা যাবে না, এখন টাকা দেন, না হলে পরে কিছুই পাবো না। এই নে। 200 টাকা দিয়ে কি পাবো ম্যাডাম? কি পাবি তুই বল? 2টা বিরিয়ানি প্যাকেট পাবো আর একটা প্রাণাপ পাবো। ঠিক আছে, তো আর কি? আর কি মানে? সকালে নাস্তা যে করবেন আটা ময়দা কিছু তো একটা লাগবে। বেশি কথা বলবি না। সকালেও বাইরে থেকে নিয়ে আসবি, এখন তাড়াতাড়ি যা। যাচ্ছি। এই দাঁড়া। আবার কি? আমি কি দাঁড়িয়ে থাকবো? বস থেকে বাধা দিল আপনাকে? আমি কি এই ময়লায় বসবো নাকি? পরিষ্কার করে দিয়ে তারপর যাবি। পারবো না। আপনি ঘুমাবেন, আপনি করেন। মাথা গরম করাবি না বলে দিলাম। মাথা গরম হলে তো ভালো। কেন? চায়ের জন্য পানি গরম করব। তোরে খাইছি, দাঁড়া। কে শুনে কার কথা? মাইর খেতে না চাইলে দৌড়া রোমিও। খাবার নিয়ে বের হয়ে ল্যাম্প পোস্টের আলোয় চুপচাপ হাঁটছি আর ভাবছি, কি থেকে কি হয়ে গেল। ছিলাম বডিগার্ড, আর এখন বড় হয়ে গেলাম। তাও আবার যে সে বড় না, বডিগার্ড থেকে বড়। বডিগার্ড বড় হয়ে গেলাম। কি কপাল আমার! কয়জনের ভাগ্যে এমনটা হয়? ভাবতে ভাবতে বাসায় পৌঁছালাম। কলিং বাজানোর সাথে সাথে দরজা খুলে দিল ম্যাডাম। আই বান্দর, তুই এতক্ষণ কি করছিলি বাইরে? খাবার আনতে গেছি। এতক্ষণ লাগে? সময় লাগবে না নাকি? তাই বলে এতক্ষণ লেট করবি?
আমি সেই কখন থেকে বসে আছি তোর জন্য। সূর্য কোন দিকে উঠলো? রাতের আকাশে তুই সূর্য দেখছিস কোথায়? সেটা পরের কথা, আগে বলেন আমার জন্য অপেক্ষা করার কারণ কি? খিদে লাগছে, কখন খাবার নিয়ে আসবি তাই। ও, এই নিন আপনার বিরিয়ানি। বসবো কোথায়? ও আল্লাহ, আমার ওঠাই নাও না কেন, কোথায় বসবো সেটাও নাকি আমি ঠিক করে দিব? ওই চুপ, সব জায়গায় তো ময়লা জমে আছে, কোথায় বসবো? তুই সোফাটা পরিষ্কার করে দে, আমি সোফায় ঘুমাবো। হ্যাঁ, সব কত, আমি ঘুমাবো ফ্লোরে, আপনি যে কোনো একটা রুম পরিষ্কার করে ঘুমাবেন। ওই, আমি তোর ম্যাডাম, আমি যা বলবো তুই তাই করবি। কোন উপন্যাসে লেখা আছে? তোর জন্য উপন্যাস খুঁজতে পারবো না, যেটা বলছি সেটা কর। ঠিক আছে ম্যাডাম, আপনি খেয়ে নিন। এই মায়ের উপর ঠাড়া হলো, সোফায় রাত কাটিয়ে দিব ভাবছি, আজকে কিন্তু সেটা স্বপ্নই থেকে গেল। এই মায়ের জন্য তা হলো না, এটা সেটা করতে করতে রাত 2টা বাজলো। খিদেও লাগছে হেব্বি, খুব ঘুমো পাচ্ছে। ম্যাডামকে শুয়ে পড়ছে, এটা কি সেই বদরাগী মেয়েটি? কি সুন্দর লাগছে ঘুমন্ত অবস্থায় আমার ম্যাডামকে, কিছু চুল এসে মুখে পড়ে আছে, এতে করে আরো মায়াবী লাগছে ম্যাডামকে। একটু ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ম্যাডামকে। আচ্ছা ম্যাডাম তো এখন আমার বউ, ছুঁয়ে দেখবো কি একটু? যদি একটা থাপ্পড় দেয় তখন কি হবে? না বাবা, দরকার নেই। ছুঁয়ে দেখার পরে কোনোদিন যদি আমায় মেনে নেয় তারপর না হয় ছুঁয়ে দেখা যাবে। খেয়ে শুয়ে পড়লাম ফ্লোরে, সেই একটা ঘুম হলো। কিন্তু সকালে শান্তিতে ঘুমাতে পারলাম না, 2টায় ঘুমাইছি। সেখানে সারাদিনের ক্লান্তি কাটিয়ে ঘুম থেকে উঠতে উঠতে 10টা না হোক 8টা তো বাজতে হবে, কিন্তু না, সেটা আর হলো না। সকাল সকাল ম্যাডামের চিল্লানিতে ঘুম ভাঙলো। ম্যাডাম সকাল সকাল এত চিল্লানি শুরু করে দিলেন কেন? চিল্লানি দিব না কেন তুই বল? কালকে রাতে মশা কামড়িয়ে কামড়িয়ে আমার শেষ করে দিল, তার উপর ঠান্ডা লাগছিল, তুই একটা চাদরও দিলি না গায়ে, আমি একটুও ঘুমাতে পারিনি। ওহ আল্লাহ, আমি কোন মেয়ের পাল্লায় পড়ছি? উনি রাতে ঘুমাতে পারে নাই বলে আমারও ঘুমাতে দেয় নাই। প্রতিদিন তো সকাল 6টায় উঠিস, এখন 8টা বাজে উঠছিস, তারপরে এমন করছিস কেন? এখন যা, নাস্তা নিয়ে আয়। হ্যাঁ, আমি যে সকাল 6টায় উঠি তা আপনি জানলেন কি করে? তার মানে আপনি আমায় প্রতিদিন লুকিয়ে লুকিয়ে দেখছেন? তোরে দেখতে যাবো কেন? তুই কে? নাস্তা নিয়ে আয়, খিদে লাগছে। যাচ্ছি। নাস্তা শেষ করে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এত বড় বাড়ি পুরোটা আর 2জন মানুষকে নিয়ে পরিষ্কার করলাম। ম্যাডাম বসে বসে দেখছে আর চিপস খাচ্ছে। এই মাইয়া পারেও বটে, সারাদিন চিপসে কাটিয়ে দিল, কয়টা খাইছে হিসাব নেই। আর এদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খিদেই। ম্যাডাম রাতে কি খাবার নিয়ে আসবো নাকি রান্না করব? বাইরে খাওয়ার বেশি হলে শরীর খারাপ করবে, তুই রান্না করে নিবি। পারবো না, আপনি করে নেন। বাবা কি বলেছিল মনে নাই তোর? আমারে দেখে রাখতে বলছে। দেখে একটু বলছে, রান্না করে খাওয়াতে নয়। বেয়াদব, মুখে মুখে কথা বলিস, যা বলছি তাই কর। পারবো না, আমি খাবো না, রান্নাও করবো না। সারাদিন কাজ করছে, এখন ঘুমাবো। যা রান্না কর। শালার কপাল, বিয়ে করছি কোথায় বইয়ের হাতে রান্না খাবো, কিন্তু এমন পোড়া কপাল, শুধু থাপ্পড় খাচ্ছি। তোর ভাল লাগে না? প্রথমে ভাবলাম রান্না করবো না, পরে ভাবলাম রান্না না করলে তো মেয়েটি খাবে না। দুপুরে কাজে ব্যস্ত ছিলাম বলে রান্নাও করতে হয়নি, বাইরে থেকে কিছু নিয়ে আসতেও হয়নি। সকালে চিপস আনতে বলছে, ওগুলো খেয়েছে সারাদিন বাচ্চাদের মতো বসে বসে। যা পারি কিছু একটা রান্না করি, কিছু একটা তো খাওয়া হবে। রান্না শেষ করে ম্যাডামকে খেতে রাখতে গিয়ে দেখলাম গান শুনছে মোবাইলে ইয়ারফোন লাগিয়ে। সেটা ওনার বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বোঝা যাচ্ছে। ম্যাডাম, ও ম্যাডাম। ওই কি হয়েছে, চিল্লাস কেন? খেতে আসেন। খাবো না, তোর খাবার তুই খা গিয়ে। না খাইলে আমার কি? রান্না করছি, খেলে খাবে, না খেলে নাই, আমার কি? আমি খাওয়া শুরু করার পরে ম্যাডাম এসে বসে পড়লো। আমি শুধু খাচ্ছি, ম্যাডাম যে আসছে সেটা আমি জানি না, এমন ভাব করছি। ওই প্লেট দে, খিদে লাগছে, খাবো তো। একটু আগে তো বললেন খাবেন না, তাহলে এখন আবার খেতে আসছেন কেন? তোরে বলবো কেন? তুই কে? আপনার বর। আবার যদি কোনোদিন তোর মুখে এই কথা শুনি তো তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, এবার খেয়ে নিন। শুধুই কি এই ভাত আর ডিম ভাজি? আজকের মতো এখানে শেষ করেন। আমি খাবো না। না খেলে নাই, আমার কি? আমি এগুলো খাবো না, কিছু নিয়ে আয় বাইরে থেকে। পারবো না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আমি কি না খেয়ে থাকবো সারা রাত?
রান্না করা আছে, খেলে খাবেন, না খেলে আমার কি? আমি খাবো না। দূর, না খেলে না খাবি। রান্না করার দরকার ছিল, রান্না করছি। খেলে খাবি, না খেলে মশা খা গিয়ে। হাতটা বিছানায় ছড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। বিছানা ভিজে ভিজে লাগছে কেন? তাহলে কি আমি হিসু করে দিছি? না, তা কি করে হয়? আম্মু বলে আমি নাকি ল্যাংটা কাল থেকে বিছানায় হিসু করি না। আজকে কি সে রেকর্ড ভেঙে ফেললাম নাকি? না, সেটা কি করে হয়? তাড়াতাড়ি করে উঠে বসে দেখি ম্যাডাম হাতে একটা বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে আমি রেকর্ড ভাঙি নাই। ম্যাডাম পানি ঢেলে দিছে বিছানায়। ম্যাডাম, এটা কি হলো? আপনার জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? ঘুমাবি মানে কি? আমি জেগে থাকবো, তুই ঘুমাবি? সেটা হবে না। অনেক ঘুমাইছিস, এবার উঠে নাস্তা রেডি কর। কালকে সারা রাত খিদের জ্বালায় ঘুমাতে পারিনি। খাবার তো ছিল, না খেলে কি করা থাকে বলেন? বেশি কথা বলবি না, নাস্তা রেডি কর। যাচ্ছি। মেয়েটি কি একটু নরম সুরে কথা বলতে পারে না? সব সময় কেমন যেন খিটখিট করে, ভাল লাগে না। সব সময় ম্যাডামের জ্বালাতন সাথে থাপ্পড় খেতে খেতে এগিয়ে চলছে আমার বিবাহিত প্যারাময় জীবন। বউটা আমার রাগী হলে কি হবে? কোনো খারাপ অভ্যাস নাই, তবে একটা বাজে অভ্যাস আছে। সেটা হলো স্বামীর গায়ে হাত তুলে। এই মেয়ের হাতে এখনো পর্যন্ত কয়টা থাপ্পড় খেয়েছি তার কোনো ঠিক নেই। বিকেলে ঘুমাচ্ছি, এমন সময় মনে হলো ভূমিকম্প শুরু হয়েছে। তাড়াতাড়ি বাইরে বের হতে গিয়ে দেখি মোবাইলে আম্মুর নাম্বার ভাসছে। তখন মনে হলো ভূমিকম্প হচ্ছে না, আমার মোবাইলই ডাকতেছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো থাকতে দিলি কবে? বিয়ে হয়েছে 3 মাস হতে চললো, কিন্তু বৌমাকে সেই বিয়ের দিনের পর থেকে আর দেখিনি। তোরা এতবার করে বললাম বউকে নিয়ে একবার ঘুরে যা। কার বউ? কিসের বউ? কিভাবে বউ হলো? ওই ফাইজলামি হচ্ছে আমার সাথে। যাও, কি যে বলো না আম্মু, তোমার সাথে কি আমি ফাইজলামি করতে পারি বলো? তাহলে বল, কবে আসবি বৌমাকে নিয়ে? আমি জানি না, জিজ্ঞেস করে দেখি যাই কিনা। তুই নিয়ে আসলে তো আসবে, কালকে নিয়ে আসবি। আচ্ছা, দেখি কি করা যায়। দেখা দেখি কাজ নাই, কালকে আসতে হবে তোদের। আচ্ছা, আসবো। কে কেমন বায়না করলো আম্মু? মুরগিকে বলছে বাঘকে ডিনারের জন্য রাজি করাতে। বাঘে যদি আমার চেপে ধরে তাহলে তো আমি শেষ। ম্যাডাম, অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না, চলেন কোথাও থেকে একটু ঘুরে আসি। মতলব কি সেটা বলতো? মতলব আবার কি হবে? আম্মু ফোন দিয়ে বলছে আপনাকে নিয়ে আমাদের বাড়িতে যেতে কালকে। আপনি কি যাবেন? না, আমি কোথাও যাব না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাব। আপনাকে যেতে হবে না? সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম। যেতে যেতে এমনি সন্ধ্যা হয়ে যাবে, জ্যামে পড়লে তো অবস্থা হালুয়া হয়ে যাবে। তবুও রওনা দিতে দিতে 9টা বেজে গেল। ওই দাঁড়া, আমি যাব তো। আপনি আবার কোথায় যাবেন? আমি কি এখানে একা থাকবো নাকি? আমাকে আমাদের বাড়িতে রেখে তারপর যাবি তুই। আমি পারবো না, আপনি পথে নেমে পড়লেই তো হয়। পারবো না, তুই রেখে আসবি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আর আপনি যদি আমার সাথে যেতে চান তাহলে আমার বাড়িতে যেতে হবে, না হলে আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাব। তুই তো আচ্ছা ফাজিল ছেলে, আমি যেটা বলবো তোকে সেটা করতে হবে। সেটা পরে দেখা যাবে, আগে তো রওনা দেই। চল। বাস চলছে নিজের আপন গতিতে, আমরাও এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বডিগার্ডের কাজ পাওয়ার পর আর বাড়িতে যাওয়া হয়নি। আজ অনেকদিন পর যাচ্ছি। ম্যাডাম বসে আছে আমার পাশের সিটে আর চিপস খাচ্ছে। মেয়েটি কি কিছু পারে না চিপস খাওয়া ছাড়া? অনেকক্ষণ পর ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। অনেকক্ষণ চিন্তা করে দেখলাম এখন ঘুমাচ্ছে, পরে যখন ঘুম থেকে উঠে দেখবে আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে, তখন দেখে যদি থাপ্পড় লাগিয়ে দেয় তাহলে বাসের মধ্যে যা একটু সম্মান আছে সেটাও খেয়ে ফেলবে। তার থেকে বরং জাগিয়ে দেই। ম্যাডাম, ম্যাডাম ওঠেন। কি হয়েছে? ব্যথা করছে হাতে। তো আমি কি করব? আপনার জন্য তো এমন হলো। আমি কি করছি? আপনি যদি আমার কাঁধে মাথা না রাখতেন তাহলে ব্যথাও হতো না। এই, তোর লজ্জা করে না? একটা মেয়ের মাথা কাঁধে রাখতে পারিস না? আমার কি ঠেকা পড়ছে যে আপনার মাথা আমার কাঁধে রাখবো? বেশি কথা বলিস কেন? চুপ থাকতে পারিস না? না, পারি না। আবার কথা বলিস মুখে মুখে। এই তালা দিলাম মুখে, আর কোনো কথা বলবো না। বাড়িতে আসতে আসতে 7টা বেজে গেল। পথে একটু কথাও হয়নি ম্যাডামের সাথে। কখন যে বাসার দরজায় এসে দাঁড়িয়েছি নিজেই জানি না।
কি রে, কি ভাবছিস? ও আম্মু তুমি? আমি হব নাকি ভূত হবে নাকি? না তেমনটা না। আমার বৌমাকে নিয়ে আসছিস তো? তোমার বৌমা কোথায় পাবো? পিছনে দাঁড়িয়ে আছে যে, ওটাকে? ভূত মনে হয়, তাকিয়ে দেখো। কি, তুই আমার বৌমাকে ভূত বললি? তোর আজকে খাওয়া বন্ধ। খাওয়ার এত শখ নাই, তুমি তোমার বৌমাকে নিয়ে খাওয়াও। আসো মা, ভিতরে আসো। এটা কি হলো? ম্যাডাম তো চলে এলো। মাইয়া জাতি বড় অদ্ভুত জাতি। সকালে কত ভেজাল করলো এই মাইয়া এখানে আসবে না বলে, আর এখন কত সহজে আম্মুর সাথে হাসি খুশি চললো। মনে হচ্ছে না মেয়েটি রাগী বদমেজাজি। রোমিও, খেতে আয়। খাবো না, তুমি খাও তোমার বৌমাকে নিয়ে। রোমিও আয় বাবা, অনেকদিন হলো একসাথে বসে খাওয়া হয়নি। না না, খাবো না, তোমাদের বৌমা আসছে, ওরে নিয়ে খাও। ওই, বেশি বাড়াবাড়ি করবি তো খাওয়ার পাবি না। এই না, তা কি করে হয় আম্মু? তা যদি না হয় তাহলে খেতে আয়। আসছি, হাফ মিনিট দাঁড়াও। দাঁড়ানোর সময় নাই, এই তো আসছি। বসে পড়। এত আয়োজন কখন করলে আম্মু? আমার বৌমা আসবে আর আমি কিছুই রান্না করবো না নাকি? আমার জন্য তো কোনোদিন এত কিছু করনি, আজ বৌমা আসছে বলে এত কিছু। আবার যদি শুনি আমার বৌমাকে নিয়ে কোনো কথা বলিস, তাহলে তোর কপালে কিছুই জুটবে না। এবার বল, কি করবি? কিছুই বলবো না আর, এই চুপ করলাম। বাপরে বাপ, এ কেমন বিচার? আম্মু দেখছি ম্যাডামের দিকে ঝুঁকে পড়ছে। এই মায়া কি কোনো জাদু জানে নাকি? যদি এমন জাদু আমি জানতাম তাহলে কবে ম্যাডামকে টুকু বউকে পটিয়ে নিতাম। খাওয়া শেষ করে বাইরে গিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে ঘুমাতে গেলাম। রুমে ঢুকে দেখি ম্যাডাম বসে আছে বিছানায়। অনেক ক্লান্ত লাগছে, তাই কোনো কথা না বলে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করার সাথে সাথে বুকের উপর ভারী ভারী লাগছে, সাথে গলা চেপে ধরছে মনে হলো কেউ। চোখ খুলে দেখি ম্যাডাম। আরে আরে, কি করছেন? ছাড়ুন বলছি। ছাড়বো না। কি বলা হচ্ছে শুনি? কি বলছি? মনে করে দেখ কি বলছিস। মনে পড়ছে না, মরে যাবো তো। ছাড়ুন বলছি, ছাড়ুন। ছাড়বো না। কি বলছিস শুন? তোমার বৌমা আসছে, তোমার বৌমাকে নিয়ে খাওয়াও। এই, আমি তোরে বলছি না আমার বাড়িতে রেখে আসতে? আমিও বলছিলাম পারবো না। ছাড়ুন না ম্যাডাম, মরে যাবো তো। ছাড়বো না। মরে যা, মরে গেলে তো আমি বাঁচি। আমি তো মরবো না। তাহলে আমি তোরে নিজের হাতে খুন করব। পারলে করেন, কে বারণ করছে? মারবো মারবো, সুযোগটা আগে আসুক তারপর। 2 দিন বাড়িতে কাটানোর পর আবার ঢাকায় ফিরে এলাম। তারপর থেকে আগের মতোই চলছে, সব সময় প্যারা দিয়ে চলছে। ম্যাডাম, টুকু, বউ। পরদিন বিকালে। এই রোমিও, কেমন আছো? ভালো, তুমি? ভালো থাকতে তুমি কোথায় দিচ্ছ? আমি কি করছি? তোমায় যে ভালোবেসে ফেলেছি। ম্যাডাম জানে এটা? পাগল নাকি? তোমার ম্যাডাম জানতে পারলে তো আমাকে মেরে ফেলবে। ওই দিন যা করলো তোমার কথা জিজ্ঞেস করাতে। তাহলে এখন আবার কথা বলছো কেন? তুমিও মরবা, সাথে আমারও মারবা। আচ্ছা, তোমার বউ তো তোমাকে ভালোবাসে না, তাহলে ওকে ডিভোর্স দিয়ে দাও। যাও যাও, তুমি গিয়ে ম্যাডামকে বলে আসো আমাকে যেন ডিভোর্স দিয়ে দেয়। আচ্ছা, বলবো। তবে ডিভোর্স দিয়ে দিলে আমাকে গলায় ঝুলিয়ে নিতে হবে। যদি ডিভোর্স করাতে পারো তবে। ওকে, আমি রাজি। তবে ম্যাডাম যদি আমারে কিছু বলে তাহলে আমি সব বলে দিব। তোমাকে বলতে হবে না, আমি বিকালে তোমাদের বাসায় এসে জানাবো। যদি মার খেতে না চাও তাহলে বাসায় থাকো, আর যদি মায়ের খাওয়ার শখ থাকে তাহলে বিকেলে এসো। আসবো আসবো। কি মেরে বাবা, মরার ভয় নেই নাকি? ও আসবে আমার আর ম্যাডামে ডিভোর্স করাতে? আমার তো লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে। বিকেল এসো, চা নাস্তার বদলে মাইর খেয়ে যেও। ইদানিং ম্যাডাম আমাকে যেভাবে প্রতিদিন পিটায় কোনো কারণ ছাড়া, আর উনি আসবে ডিভোর্স নিয়ে কথা বলতে। ওহ,
ওই মায়ের তো পরিচয় দেওয়া হয়নি। উনি হলো আমাদের বাড়ির থুকু, আমার শ্বশুর বাড়ির পাশের বাসার একটি মেয়ে। এখানে আসার পর থেকে আমার পিছনে পড়ে আছে। ওর নাম তো বলা হয়েছে, তবুও বলি ও ইভা। পড়ালেখা শেষ করে বসে আছে, থুকু বসে নাই, আমার পিছনে পড়ে আছে। আজকে আর ঘুমালাম না, 4টার সময় বের হয়ে গেলাম বাসা থেকে। বাসায় থাকলে আজকে আমার উপরে দিয়ে শনি রবি সোম মঙ্গল সব চলবে। 9টার দিকে বাসায় ঢুকলাম, ঢুকে সোজা রান্নাঘরের দিকে দিলাম দৌড়। খুব খিদে লাগছে, খাবার গরম করতে হবে। ম্যাডাম ঠান্ডা খাবার খেতে পারে না, আর আমি ঠান্ডা ছাড়া খেতে পারি না। রাতে একসাথে খেয়ে শুয়ে পড়লাম। আমার রুমে গিয়ে ম্যাডাম থাকে অন্য রুমে। একটু পরে ম্যাডাম ঢুকলো আমার রুমে হাতে একটা লাঠি নিয়ে। এদিকে ভয়ে আমি কাত হয়ে যাচ্ছি। আই এদিকে আয়। কেন ম্যাডাম? কাজ আছে আয়। কি কাজ তাড়াতাড়ি বলেন, আমি ঘুমাবো। তোর ঘুম পাড়াচ্ছি, দাঁড়া। আরে আরে ম্যাডাম, আমাকে মারছেন কেন? আমি কি করছি? তুই পাশের বাসার রিভা পেতনিকে কি বলছিস? বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছু বলি নাই। তাহলে ও কি আমার বোকা বানাইছে? হতে পারে। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি বোকা? সেটা কখন বললাম? তাহলে কি বলছিস? কিছু বলি নাই। আবার মিথ্যা কথা বলছিস? তোরে তো আজকে শেষ করে দিব। আমি কিছু করি নাই তো ম্যাডাম, সব দোষ ওই ইভার। আহ ইভা, তুই ওরে বলিস নাই আমারে ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করবি? বলিস নাই? ম্যাডাম আমি এটা বলি নাই, ও আপনাকে মিথ্যা বলছে। তুই বলছিস, আমি লুকিয়ে লুকিয়ে সব শুনছি। কি? আপনি এমন কেন ম্যাডাম? লুকিয়ে লুকিয়ে অন্যের কথা শুনছেন, এটা ঠিক না। তুই আমারে কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা শিখাইতে আসবি না, আমি সব জানি। জানলে ভালো। এখন আমি ঘুমাবো, অনেক মাইর খাইছি। কি তুই ঘুমাবি? হুম। তোরে আমি ঘুমাতে দিব না। তোর কাজ হলো আজকে সারা রাত আমাকে পাহারা দেওয়া। পারবো না। না পারলে আবার শুরু করব, তখন বুঝবি। আবার শুরু করার দরকার নেই, আমি রাজি। চল। হুম। বাইরে না, রুমের ভেতর এসে পাহারা দিবি। ভিতরে কেন? বাইরে থেকে দিলে কি হবে? যেটা বলছি সেটা কর। হুম। ঘুমে মাথাটা কেমন করছে, আর এই মাইয়া দাঁত বের করে হাসছে। ইচ্ছে করছে ঘুষি মেরে দাঁত ভেঙে দেই। দেখ দেখ, দাঁত কেলাচ্ছে আবার। এ ম্যাডাম, এই চিল্লাচ্ছিস কেন? আমি ঘুমাবো। তোরে ঘুমাতে দিচ্ছে কে? এটা তোর শাস্তি। আমি কি অপরাধ করছি? তুই ইভার সাথে কথা বলছিস, সাথে ওরে পাঠাইছিস ও যেন আমাকে বলে আমি যেন তোকে ডিভোর্স দিয়ে দিই। কি? ও আমাকে বলছে তোমার বউ তো তোমাকে ভালোবাসে না, আমি তোমাদের ডিভোর্স করিয়ে দিব। আবার এটাও বলছে যে ও যদি ডিভোর্স করিয়ে দিতে পারে তাহলে আমি যেন ওকে গলায় ঝুলিয়ে নেই। কি এটা বলছে তোরে? আর তুইও রাজি হয়ে গেছিস? রাজি হয়নি তো, শুধু বলছি পারলে ডিভোর্স করাও। তবে রে হারামি, আজ তোর একদিন কি আমার যতদিন লাগে লাগুক, তোর শেষ করে ফেলবো। চিচি, বরকে কেউ এভাবে মারে? এত শক্তি আসলে কিভাবে? উফ কি ব্যথা! এত মেরেও যদি ঘুমাতে দিত তাহলে ভালো হতো, কিন্তু মহারানী সেটা করলো না। উল্টা সারা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয় নাই। ভোর 5টার দিকে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি ম্যাডাম নেই। সারা বাড়ি খুঁজেও যখন পেলাম না, তখন ছাদে গিয়ে দেখি ইবার সাথে লাগছে। মাথায় ঢুকছে না আমাকে নিয়ে এত ঝগড়া করছে কেন। আমাকে ম্যাডাম নিজে তো স্বামী মানতে চায় না, তাহলে কি দরকার ইবার সাথে ঝগড়া করার আমাকে নিয়ে? রোমিও, তুমি কি বলছো? এই পেতনিটা কে? কি আমি পেতনি? তোর 14 গোষ্ঠী পেতনি। তোরে যদি আর একদিন দেখি আমার বরের দিকে নজর দিতে, তাহলে তোর চোখ তুলে ফেলবো। আমিও শেষবারের মতো বলছি, ওরা ডিভোর্স দিয়ে দাও। আমি কেন আমার বরকে ডিভোর্স দিব? কারণ আমি রোমিওকে ভালোবাসি। তোর ভালোবাসা বের করছি, দাঁড়া, এখনো সময় আছে, ওর পিছু ছেড়ে দে। এবার কি হচ্ছে এসব? তুমি কেন আমাদের ডিভোর্স করতে চাচ্ছ? আমি কি কোনোদিন বলছি তোমাকে ভালোবাসি? শুধু শুধু কেন অশান্তি করছো? ডিভোর্স দেওয়া না দেওয়া সেটা আমাদের দুজনের ব্যাপার। আশা করি আমাদের মাঝে তুমি ঢুকতে আসবে না। আর তুই এখানে কেন এসেছিস? চল ভেতরে চল, তোর ব্যবস্থা করছি। টেনে ভিতরে নিয়ে গেল, রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল বাইরে থেকে। খিদের জ্বালায় বাঁচি না। ম্যাডাম ছেড়ে দিন না আমাকে, নাস্তা রেডি করবো, খিদে লাগছে। ছাড়াছাড়ির কোনো কথা নাই, তুই আজ থেকে এই রুমে বন্ধ থাকবি। নাস্তা বানাবে কি? আমি বানাবো।
রান্না করবে কে? আমি করব। ঝাড়ু দিবে কে? আমি দিব। কাপড় কাচবে কে? আমি। ইস, ঢং দেখে বাঁচি না। পারেন তো শুধু শার্ট প্যান্ট পরতে, আর আমারে ধোলাই করতে। কি কি বললি তুই? তোর খাওয়া বন্ধ আজ থেকে। ইয়াক থু, আপনি রান্না করতে পারেন নাকি যে আপনার রান্না খাবো? তোরে আমি মেরে ফেলবো। না মেরে ইভাকে দিয়ে দিন। আবার সেই ভাত? তোর মুখে কি আর কোনো নাম নেই? আছে তো, কে সে? আনন। তবে রে, তোর খাওয়া বন্ধ বলছি, বন্ধ। খাবো না। এসব কি হচ্ছে? কিছুই তো মাথা 16 জিবি মেমোরিতে ঢুকতেছে না। ম্যাডাম কি আমার উপর দুর্বল হয়ে পড়ছে? এটা কি করে সম্ভব? আমি কোথায় আর ম্যাডাম কোথায়? ম্যাডাম কি আমাকে ভালোবেসে ফেলেছে নাকি? যদি ভালো না বাসে তাহলে ইভার সাথে ঝগড়া কেন করছে আমাকে নিয়ে? তবে কি ম্যাডাম আমাকে ভালোবাসে? ম্যাডামের কোনো সারা শব্দ নেই। ম্যাডাম কি করছে দেখা দরকার, কিন্তু কিভাবে দেখবো? ম্যাডাম তো বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছে। কি করা যায়? পাইছি, জানালা দিয়ে বের হব, কিন্তু কিভাবে? অবশেষে অনেক কষ্টের পর জানালা দিয়ে বের হয়ে ছাদে পৌঁছালাম। এবার দেখার পালা ম্যাডাম কি করে। চুপি চুপি এসে সোফার পিছনে লুকিয়ে পড়লাম। ম্যাডামকে কোথাও দেখছি না। একটু পরে দরজা খুলে বাসায় ঢুকলো হাতে কয়েকটা প্যাকেট নিয়ে। তারপর গিয়ে ফ্রেশ হয়ে এসে প্লেট নিয়ে আমাকে যে রুমে বন্ধ করে রাখছে সেই রুমে দরজায় গিয়ে বসে খাবার বের করছে। এইদিকে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খিদায়। চোখের সামনে গরম গরম বিরিয়ানি দেখে খিদের পরিমাণ আরো 3 গুণ বেড়ে গেল। 2টা প্লেটে বিরিয়ানি বেড়ে রাখছে। রোমিও, চুপ করে আছি। আয় রোমিও, খেতে আয়। এখনো চুপ? ওই আসবি নাকি মাইর খাবি? কোনো সারা শব্দ না পেয়ে রুমে ঢুকলো ম্যাডাম, আর আমি এই সুযোগে একটা প্লেট নিয়ে ডাইনিং টেবিলের নিচে বসে পড়লাম। ওইদিকে ম্যাডাম আমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। আমি খাবার তালে আছি। আয় বিড়াল, বের হয়ে আয়। ম্যাডাম আপনি কখন আসছেন? জানালা কেটে পালিয়ে এসে বসে বসে খাচ্ছিস? এই, তুই না বলছিস আমি রান্না করতে পারি না, তাহলে খাচ্ছিস কেন? আপনার রান্না হলে খেতাম না। কি, এটা আমার রান্না না? কি চিটিং মাইরি! বাইরে থেকে খাবার নিয়ে এসে নিজের নাম দিচ্ছেন। আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি, কে বলছে তোকে? আমি দেখছি। তবে রে বান্দর পোলা। ম্যাডাম এটা কি হলো? কি হয়েছে? আপনার নজর খারাপ হয়ে যাচ্ছে ম্যাডাম। কি কি করছি আমি যে আমার নজর খারাপ হয়ে গেল? একটু আগে যেটা করলেন এটা কি ঠিক করছেন? তুই আজ থেকে আমার সাথে কথা বলবি না। অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারিস, তখন কিছু হয় না। আর এখন আমি তোকে একটা কিস দেওয়াই বলছি। আমার নজর খারাপ? কোনোদিনও তোর সাথে কথা বলবো না। তুইও কথা বলতে আসবি না। বলবো না। আপনি কোন দিন কি আমাকে স্বামী সম্মান দিছেন? দেন নাই। কথায় কথায় থাপ্পড় মারতেন, এটা করতেন সেটা করতেন, কথায় কথায় অপমান করতেন। আমি কোনোদিন আপনার কোনো কিছুতে বাধা দেই নাই। আপনিও আমার কোনো কিছুতে বাধা দিবেন না। আজ থেকে আপনার মতো আপনি থাকবেন, আর আমার মতো আমি। এটা কি হলো? যা হওয়ার হয়েছে, এত কিছু ভাবার সময় নাই। পেট ভরে গেছে। এখন একটু পাসপোর্ট অফিস থেকে আসি। পাসপোর্ট রেডি হয়ে গেছে, মেসেজ আসছে, ওটা নিয়ে আসি। প্রায় 1 মাস হতে চললো। ম্যাডাম আর আমার কোনো কথা হয় না। দুজনে বাইরে গিয়ে খাবার নিয়ে এসে তারপর নিজেদের রুমে গিয়ে খাই। ম্যাডামের দিকে তাকালে বোঝা যায় ম্যাডাম এখন রাত জাগে। চোখের নিচে কালি জমে গেছে, অগোছালো হয়ে গেছে। আগের মতো জিন্স শার্ট পরে না, সালোয়ার কামিজ এসব পরে। আগের থেকে অনেক সুন্দর লাগে ম্যাডামকে, তবে শাড়ি পরলে আরো সুন্দর লাগতো। বাংলার মেয়েদের শাড়ি ছাড়া মানায় না। ভাবছি একটা ট্রিট দিব ম্যাডামকে। ভিসা, পাসপোর্ট সবকিছু রেডি হয়ে গেছে। সৌদি চলে যাব। আমার বেস্ট ফ্রেন্ড ওখানে থাকে, ও সব ব্যবস্থা করছে। ম্যাডাম, কি? শপিং করতে যাবেন নাকি? যাব না। আর কিন্তু সুযোগ পাবেন না। আবার বলছি, শপিং করতে যাবেন? যাব, নিয়ে চল। চলুন। যাক, যেতে রাজি হয়েছে। দুজনে একসাথে বের হলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। এমন সময় দেখি ইভা আসছে। ইভা যদি কিছু বলে এখন, তাহলে আমার আর রক্ষা নাই। এই জান, শোনো না, রাতে ফোন দিলে ছাদে এসো, দুজনে একসাথে যাতে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কি দরকার ছিল এটা বলার? ফাজিল মাইয়া, লুচ্চা মাইয়া। কি মজা পাই বুঝি না এমন করে। ম্যাডাম, শপিং করতে যাবেন না?
দাঁড়া, তোর শপিং বের করছি। তোর ইভাকে শপিং করিয়ে দে যা। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে কথা বলিস। ম্যাডাম, আমার কোনো সম্পর্ক নাই কারোর সাথে। এবার তো অনেক আগে থেকে আমার পিছনে লেগে আছে, সেটা আপনি জানেন। অবশ্যই তোর সাথে ওর সম্পর্ক আছে, না হলে তোরে জান বলে ডাকলো কেন? আমাকে ফাঁসানোর জন্য এটা বলছে। আমি এত কিছু শুনতে চাই না। তোর সাথে সম্পর্ক আছে ওর, না হলে তোরে জান ডাকলো কেন? তুই কোনো কথা বলবি না। হন হন করে বাসায় চলে গেল। ট্রিটার দেওয়া হলো না। এই ইভার জন্য এত কিছু হলো, কি দরকার আমাকে জান বলে ডাকার? বিয়ের এতদিন পর বউকে টুকু ম্যাডামকে শপিং করে দিতে চাইছিলাম, সেটা হলো না এই ইভাটার জন্য। বাড়িতে গিয়ে দেখি ম্যাডাম দরজা বন্ধ করে বসে আছে। ভিতর থেকে ফুবানো শব্দ আসছে। শুধু শুধু ইভার জন্য আজকে ম্যাডাম কাঁদছে। শালার মাইয়া, তোর জন্য আমার লক্ষ্মী বউটা কাঁদছে। ইচ্ছে করছে ইভা মায়াটারে মেরে নাক ভেঙে দেই। ম্যাডাম, খেতে আসুন। খাবো না, তুই খা তোর ইভাকে নিয়ে। ম্যাডাম, বিশ্বাস করেন ওই মাইয়া এটা আপনাকে রাগানোর জন্য বলছে, আমি শিওর। তোরে আমি বিশ্বাস করি না। আমি যে ভালো না সেটা আমি জানি। এবার খেতে আসুন। খাবো না বলছি, খাবো না। আবার যদি খেতে ডাকিস তাহলে তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে, ডাকবো না। তবে আন্টি ফোন নিয়ে যেতে বলছে, যাবেন নাকি? সেটা দেখা যাবে, তুই কোনো কথা বলবি না। আমার এত ঠেকা পড়ে নাই আপনার সাথে কথা বলতে। আমার সাথে কথা বলা লাগবে কেন? তোর তো অনেকে আছে কথা বলার জন্য। লুচ্চা পোলা, দূর হও আমার সামনে থেকে। আমি কি আপনার সামনে নাকি যে দূর হব? চুপ কর লুচ্চা পোলা। ঘরে বউ রেখে অন্য মেয়ের পেছনে পড়ে থাকিস? তোর সাথে কোনো কথা নেই। আমার এত শখ নেই আপনার সাথে কথা বলার। কে ঝগড়া করবে এই পাগলিটার সাথে, কখন বাঘিনীর মতো তেড়ে আসবে তার কোনো ঠিক নাই। চিড়িয়াখানায় আছে টুকু, রুমে আছে, ওখানে ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ধাক্কাধাক্কি করে দরজা খুলে ম্যাডামের রুমে ঢুকে দেখি নিচে শুয়ে আছে। একটা মেয়ের রুম মনে হচ্ছে না, বিছানা বালিশ সব ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো রুমে। মনে হয় আমাকে মারতে না পেরে বিছানা বালিশের সাথে যুদ্ধ করছে। দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি মায়াবী লাগছে পাগলিটাকে। কাঁপছে দেখে কপালে হাত রেখে বুঝতে পারলাম জ্বরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে দিয়ে ডাক্তারের কাছে ফোন দিলাম। একটু পরে ডাক্তার এসে দেখে গেল মাথায় পানি দিতে বলে গেল। ডাক্তার যাওয়ার পর থেকে পানি দিচ্ছি। অনেকক্ষণ পর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ম্যাডাম, কেমন লাগছে? তোর জন্য সব হয়েছে। ম্যাডাম, বেশি কথা বলা যাবে না, চুপচাপ শুধু উত্তর দিবেন। তবে রে, কেমন লাগছে বলেন? ভালো না। মাথাটা মুছে নিন, আমি নাস্তা রেডি করে আনি। খাবো না। দেখা যাবে। ম্যাডাম, হাঁ করুন। আমি খেতে পারবো, তোর কষ্ট হবে না। তাহলে খেয়ে নিন, আমি মেডিসিন নিয়ে আসি। আমি মেডিসিন নিব না। নিতে তো হবে, না হলে সুস্থ হবেন কি করে? সুস্থ হওয়া লাগবে না, তোর জন্য তো আমার এই অবস্থা। বেশি দিন সহ্য করতে হবে না, চলে যাব। কি বললি আবার বলতো, শুনতে পাইনি। না ম্যাডাম, কিছু না। একটু একটু করে সুস্থ হচ্ছে ম্যাডাম। 2 দিন পর রাতে আবার জ্বর আসে ম্যাডামের। সারা রাত মাথায় পানি দিয়ে সকালে নাস্তা রেডি করে নিয়ে গেলাম, খাইয়ে দিতে চাইলাম, কিন্তু ম্যাডাম আমার হাতে খাবে না। নিজেই কাপা কাপা হাতে খেলো। কত স্বপ্ন ছিল বউটা নিজের হাতে আমাকে খাইয়ে দিবে, আমিও নিজের হাতে বউকে খাইয়ে দিব। রাতে বউ আমার বুকে মাথা রেখে ঘুমাবে। গভীর রাতে দুজনে একসাথে চন্দ্র বিলাস করব, এক মগে কফি খাবো, নদীর পাড়ে দাঁড়িয়ে দুজনে একসাথে গোধূলি বিকেল দেখব। কিন্তু কিসের কি, স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। রাতে ম্যাডামের জন্য খাবার নিয়ে গেলাম। ম্যাডামের হাতে প্লেট দিয়ে দিলাম, জানি আমার হাতে খাবে না তাই দিয়ে দিলাম। ম্যাডাম, খেয়ে নিন। খাইয়ে দে। ম্যাডাম, খেয়ে নিন তো, ঘুমাবো, ভাল লাগছে না। আমাকে খাইয়ে দে, না হলে খাবো না। খাইয়ে দিতে পারবো না, খেলে খাবেন, না খেলে উপোস থাকেন। তুই তো জানিস আমি উপোস থাকতে পারি না, খাইয়ে দে না। আমি পারবো না। তাছাড়া এখন তো আপনি অনেকটা সুস্থ, নিজের হাতে খেতে পারবেন। তাহলে তুই খাইয়ে দিবি না? না। তাহলে আমিও খাবো না। যখন খাইয়ে দিতে চাইছিলাম তখন তো খেতে চাওনি, এখন কেন খাইয়ে দিতে হবে? সেটা আমার ব্যাপার, তুই খাইয়ে দিবি কিনা বল। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। হাঁ করেন। এই তো লক্ষ্মী বর আমার। দরকার নেই আপনার বড় হওয়ার। অন্য কারো হতে যা,
তারপর দেখবি আমি কি করি। বক বক না করে খেয়ে নিন তো। খাচ্ছি তো। ম্যাডাম আপনি তো এখন সুস্থ। তো আন্টি ফোন দিয়ে বলছে যেতে। তো যেতে হবে, আমাকে বাড়িতে যেতে হবে আপনাকে রেখে। তুই যাবি না? যাবো তো, চলেন কালকে রওনা দেই। আচ্ছা ঠিক আছে। রাতে ম্যাডামের জ্বর আসতে পারে ভেবে সোফাতে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মোবাইলটা ডেকে উঠে তাকিয়ে দেখি কানন ফোন দিচ্ছে। হঠাৎ করে কানন ফোন দিল কেন ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করলাম। তাকিয়ে দেখি ম্যাডাম ঘুমাচ্ছে। হ্যালো কানন, বলো। দুলা ভাই কি করছেন? শুয়ে আছি, তোমার কি খবর? এই তো আছি। আমাদের বাসায় কবে আসবে? কালকে আসবো। তাহলে কালকে দেখা হবে, কথা হবে। এখন রাখি, বাই। বাই। এই এদিকে আয়। কি হলো ম্যাডাম, মাথায় পানি দিতে হবে? না এদিকে আয়। বলেন। কার সাথে লুতুপুতু করছিস? ছি ছি, কি বলেন এসব ম্যাডাম? আমি তো কারোর সাথে কিছু বলি নাই বা করিও নাই। আর মিথ্যা বলতে হবে না, আমি সব নিজের কানে শুনেছি। কি শুনছেন? হ্যাঁ, কানন ফোন দিয়ে জানতে চাইলো আমরা কবে যাব। চুপ, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা মুশকিল তো, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। আমি সত্যিটা বলে দিচ্ছি। তুই কালকে আমাকে আমাদের বাড়িতে রেখে আসবি, থাকবো না তোর সাথে। আচ্ছা ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় গিয়ে শ্বশুর বাড়িতে পৌঁছালাম। সবার সাথে আড্ডা দিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে গিয়ে কয়েকটা দিন আব্বু আম্মুর সাথে কাটাবো। কিছু বন্ধু আছে, ওদের সাথে কিছু সময় কাটাবো। কখন আবার দেখা হবে। রাতে কি শুয়ে পড়লাম। আব্বু আম্মুও জানে আমি যে চলে যাব, তবে ম্যাডামদের বাসার কেউ এখনো বিষয়টা জানে না। ভাবছি যেদিন ফ্লাইট সেদিন জানাবো। 30 তারিখে রাত 2টার সময় ফ্লাইট, সবকিছু ঠিকঠাক। ইচ্ছা ছিল যেদিন যাব সেদিনই ম্যাডামকে জানাবো, সবাইকে জানাবো। কিন্তু এত খুশি লাগছে যে কি বলবো, তাই ফোন দিলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আন্টি ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো। তবে তুমি কিন্তু খুব খারাপ একটা কাজ করছো। ওই দিন না থেকে চলে গেলে কেন? আন্টি বাড়িতে একটু কাজ ছিল। আন্টি যে কথা বলার জন্য ফোন দিছি তা হলো 30 তারিখে রাত 2টার সময় আমার ফ্লাইট। কি বলছো এসব? আজকে আমাকে জানাচ্ছ সবকিছু ঠিক করে? আগে জানাইনি তো কি হয়েছে, এখন তো জানতে পারছেন। ম্যাডাম জানে না, ওনাকে জানিয়ে দিন। তার মানে আমরা কেউ জানি না? না আন্টি, কাউকে বলা হয়নি। যা, এটা কি হলো? লাইন কেটে দিল কেন? জানানোর প্রয়োজন ছিল, জানিয়ে দিয়েছি। আজ সেই কাঙ্ক্ষিত দিন। আজকে আমি উড়াল দিব আমার স্বপ্নের দেশ সৌদি। সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলাম। সাথে দুই হৃদয় অ্যান্ড অভি। রাত 11:30টায় সবকিছু শেষে বিমানের দিকে পা বাড়ালাম। ঠিক সেই সময় কেউ একজন পিছন থেকে আমার হাত টেনে ধরলো। তাকিয়ে দেখি আঙ্কেল। আঙ্কেল আপনি এখানে কেন? আমি এখানে কেন সেটা তুমি পরে জানতে পারবে, এখন আমার সাথে এসো। আঙ্কেল আমি কোথাও যেতে পারবো না, একটু পরে আমার ফ্লাইট। কোথাও যাওয়া হবে না তোমার। কি ভেবেছো তুমি আমাদের কিছু না জানিয়ে চলে যাবে? আমি তো আন্টিকে জানিয়েছি। সেটা জানাইছো জানি, তুমি কেন সৌদি যেতে চাও সেটা বলো। আঙ্কেল দেশে থাকতে ভালো লাগছে না, তাছাড়া আমার কোনো পড়ালেখাও নাই যে আমি কোনো চাকরি করব। তাই বিদেশে পাড়ি জমাচ্ছি, সেখানে আমার বন্ধুর সাথে একসাথে থাকবো। আমি তোমাকে কাজ দিব, এখন চলো। কিন্তু কোনো কিন্তু না। তোমার আন্টি জানালো তোমার ফ্লাইট রাত 2টায়। আমিও 10টার সময় দেশে এসেছি, তারপর তোমার জন্য বসে আছি এখানে। আমি তো কোন এয়ারপোর্ট দিয়ে যাবো সেটা বলিনি। চট্টগ্রাম আর ঢাকা, এই 2টার একটা দিয়ে তুমি যাবে আমি জানতাম। তাই চট্টগ্রাম এয়ারপোর্টে তোমার ছবি পাঠিয়ে দিয়েছি। ওখান দিয়ে তুমি যেতে পারবে না, তোমাকে আটকাবে। আর এখানে আমি বসে আছি। তাহলে কি আমার যাওয়া হবে না? না, হবে না। এখন তুমি আমার সাথে বাসায় যাবে। কিন্তু কোনো কথা শুনতে চাই না। অবশেষে আমি আমার শ্বশুরের বাসায় ম্যাডামের রুমের সামনে দাঁড়িয়ে। এখানে আসার পর থেকে শুনছি ম্যাডাম রুম থেকে বের হচ্ছে না, খাচ্ছে না, শুধু কেঁদে যাচ্ছে আর বলছে রোমিওকে এনে দাও। কয়েকবার ডাকার পরও ম্যাডাম দরজা খুলছে না।
তারপর আর কি, আমার দানবের মতো দেহটা দিয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখি ম্যাডাম ফ্লোরে বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। ম্যাডাম আসবো? তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। ম্যাডাম কথা বলবেন নাকি চলে যাব? আরে ম্যাডাম কাঁদছেন কেন? আমি তো কোথাও যাইনি। কি করে ভাবলি আমি তোকে যেতে দিব? আমার কথা একবারও মনে পড়েনি? বল, আমাকে একা রেখে কেন চলে গেলি? কোথায় গেলাম? যেতে তো চাইছিলি, বল কেন এমন করলি? তোরে ছাড়া আমি থাকতাম কি করে বল? সেটা আমি কি করে বলবো? কি করে বলবি মানে? আমার বুকের বাপাসের জায়গা করে নিয়ে এখন বলছিস তুই কি করে বলবি? তুই জানিস না আমি তোরে ভালোবাসি? ম্যাডাম আপনার কিন্তু নজর খারাপ। হ্যাঁ, নজর খারাপ হয়েছে আমার। এমন একটা ছেলে চোখের সামনে থাকলে যে কোনো মেয়ের নজর খারাপ হবে। তাহলে ইভার দোষ কি? তুই আবার ওই পেতনির নাম নিয়েছিস? তোরে আজকে কি আর করবেন? দেখ কি করি। ম্যাডাম সত্যি বলছি, আপনার নজর পুরো খারাপ হয়ে গেছে। আমি তোর ম্যাডাম না, তোর বউ, ঠিক আছে? তাছাড়া নজর তো অন্য কারোর জন্য খারাপ হয়নি, আমার বরের জন্য খারাপ হয়েছে। তবে আমি কিন্তু একটা জিনিস খুব মিস করব। কি? থাপ্পড়। তোরে তো প্রতিদিন থাপ্পড় দিব। আমি রান্না করতে পারবো না আজ থেকে। আমি সব করব, তুই শুধু আমাকে ভালোবাসবি, আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। ঠিক আছে মহারানী, আমি রাজি। আমাকে আজ থেকে তুমি করে বলবে, ভুলেও যেন ম্যাডাম ডাক না শুনি। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, আপনাদের রোমান্স শেষ হলে এবার খেতে আসুন। শেষ হয়ে পড়লাম আমি। আগে যে রুমে থাকতাম সেই রুমে। একটু পরে ম্যাডাম থুকু বউ আসলো। কি ভাবছো? ভাবছি বিয়ে করছি, বউ পাইছি, ভালোবাসা পাইছি, কিন্তু কিন্তু আবার কি? বাসরাত তো পাইলাম না। তবে রে বান্দর বলা। এই বলে ম্যাডাম থুকু বউ আমাকে জড়িয়ে ধরলো। লাইট অফ। আর কিছু জানতে হবে না, আপনাদের বাসরাতে দেখতে পাবেন যা হবে। আচ্ছা মুশকিল তো, আপনাদের বলছি না লাইট অফ, এখনো এখানে কি? অনেক তো দেখলেন, যান এবার।